প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু শুনি। গৌরীপুর থেকে আসছি। আরেকবার বলবেন। ময়মনসিংহ গৌরীপুর থেকে আসছি। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। গৌরীপুর থেকে এসেছেন, ওকে। ময়মনসিংহ গৌরীপুর থেকে আসছি, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। জি। তো আসলে আমি কোন ঘটনাটা বলবো? আপনি আপনার শুরুর একটা ঘটনা তো আমি বাদ দিয়ে দিয়েছি, পরের ঘটনা বলেন। আচ্ছা, আমার মূল ঘটনাটি হচ্ছে আমি একটা টিম হিসেবে কাজ করি, দ্য কিং গৌরীপুর হরর ক্লাব। তো আমার টিমের উদ্যোক্তা হলো তুষার আহমেদ রেনি, তাকে খুব মিস করতেছি। আমরা ঘটনায় যাবো। আচ্ছা ঠিক আছে, ঘটনাটা হলো গৌরীপুর, ফুলপুর এবং গৌরীপুর সীমান্তবর্তী এলাকা। এখানে একটা গ্রাম আছে লামাপাড়া ইউনিয়ন। তো আমরা ঘটনা তদন্তের জন্য যখন যাই খবর পেয়ে, তখন জানতে পারি যে ওই এলাকায় একটা পরিত্যক্ত সনাতন ধর্মের একটা পরিত্যক্ত বাসস্থান ছিল, আছে এখনো। তো ওইখানে একটা মাদ্রাসা আছে, মহিলা দাখিল মাদ্রাসা। তো আমরা এখানে খবর পাই এটাই যে এখানে এই পরিত্যক্ত বাসস্থানটি একটা ভয়ঙ্কর আর কি একটা স্থান, এখানে সচরাচর কেউ যেতে পারে না। তো আমরা যদি ইতিহাসটা জানতে চাই তাহলে দেখা যাচ্ছে এরকম, আমরা অনেকের কাছ থেকে যেটা শুনলাম যে ওইখানে আজ থেকে বহু বছর আগে এক জালিম জমিদার বসবাস করতো। তো এই এলাকাটা ছিল সনাতন ধর্ম হিন্দুদের বাসস্থান। তো এখানে কোনো মুসলমান ছিল না। তো কোনো জমিদার, জালিম জমিদার কোনো এক কারণে একটা পরিবারকে এক ঘরে করে দেয়। আচ্ছা। এক ঘরে করে দেওয়ার পরে ওইখানে নিষেধাজ্ঞা জারি করা হয় যে ওই পরিবারটিকে পানি, খাদ্য অথবা অন্য কোনো সাহায্য সহযোগিতা করা হবে না। তো ওই পরিবারটি বাঁচার তাগিদে একটা ইদারা করে এবং আশেপাশে গাছপালা, শাকসবজি খেয়ে কোন রকম জীবন ধারণ করা হয়। তো এক সময় জমিদার খবর পায় যে তার একটা ইদারা করা হয়েছে। তো জমিদার সেই ইদারাটি বন্ধ করে দেয়। তো পিপাসিত অবস্থায় এবং অনাহারে এক সময় তারা মারা যায়। তো হিন্দুদের একটা নিয়ম আছে যে মৃত্যুর পরে তাদের শ্মশানে পুরানো হয়। তো জালিম জমিদার তাদেরকে শ্মশানে পুরানো নিষেধ করা হয়েছিল। তো তাদের লাশ পরিত্যক্ত সেই স্থানটিতেই থাকে। তো ওইখানে আপনার শিয়াল শুকুরে তাদের দেহ ছিন্ন ভিন্ন করে। তো ওইখান থেকেই মনে করেন যে ওই সময় থেকে মানুষের মুখে মুখে ঘটনাটা চলে আসছিল আর কি। তো আমরা যখন যাই তো ঘটনা হলো ওই এলাকা লামাপাড়া ইউনিয়নে কুলসুম এবং ফরিদ নামের এক ছেলে এবং একটা মেয়েকে নিয়ে ঘটনা, মূল ঘটনা যেটা। আচ্ছা। তো আমরা জানতে পারি যে কুলসুম লামাপাড়া দাখিল মাদ্রাসায় পড়ালেখা করে। তো কোনো একদিন সে মাদ্রাসায় যায়, যাওয়ার পরে কৌতূহলবশত মাদ্রাসার পিছনে পরিত্যক্ত সেই সনাতন ধর্মের স্থানটিতে যায় আর কি, বাসস্থানে যায়। এটা ভয়ঙ্কর জঙ্গলে ঘেরা, এখানে সচরাচর কোনো মানুষ যায় না। তো সে সকালবেলা যায়, তারপরে তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো তার বাবা মা, এলাকাবাসী সবাই তাকে খুব খোঁজাখুঁজি করে। তো সন্ধ্যার পরে তাকে অবশেষে এলাকাবাসী ওই জায়গাতে যায় আর কি, যাওয়ার পরে ওইখানে তাকে খুঁজে পায় আর কি। তখন তার অবস্থানটা ছিল এরকম রক্তচক্ষু অবস্থায় এবং বিকৃতি মানসিকতা। সেটি মানসিকভাবে চিল্লাপাল্লা করতেছে যে আমাকে ভাত দে, পানি দে, আমার অনেক খিদা লাগছে, আমি বাঁচতে চাই, এইসব ভাবে চিৎকার চেঁচামেচি করছিল আর কি। তো তারপরে এর কিছুদিন পর ফরিদ নামের ছেলেটি, বয়স তার 7 বছর হবে। তো সে মাদ্রাসার মাঠে ক্রিকেট খেলছিল তার বন্ধুদের সাথে। তো ক্রিকেট বলটি কোন রকম আর কি ওই পরিত্যক্ত বাসস্থানটির উপরে চলে যায়। তো ফরিদ সে যায় সাহস করে বলটি আনার জন্য। তো যখন সে ফিরে আসে রাসেল ভাই, তখন সে একটু শিশু ছিল না, 20-25 জন শক্তি সম্পন্ন একটা মানুষের মতো, দানবের মতো হয়ে গেছিল। এক চিপটে তার ক্রিকেট বলটি ফুটিয়ে দেয় এবং মাদ্রাসার পিলার ছিল, পিলার ফাটিয়ে দেয়, গাছ নিয়ে টানা হেঁচড়া করতে থাকে, পাগলামি করা শুরু করে। তো এলাকাবাসী কোন রকমে তাকে নিয়ন্ত্রণে আনে এবং একজন কামের ফকির এনে তাদের ঝাড়ফুঁক করা হয় এবং শরীর বন্ধ করা হয়। তো তারপরে 3-4 দিন পরে ফরিদ এবং কুলসুমের মা উভয় একই রাত্রে একই সময় স্বপ্ন দেখেছে কিছু
কালো ছায়া অবয়ব তাদের স্বপ্নে এসে দেখা যায় যে বলে এরকম যে তোরা যদি তোদের ছেলেদের মঙ্গল চাস, ভালো চাস, তাহলে শেষ নিশীতে 5 কলস পানি, 5 হালি কলা, ডিম আর ফল ফলা দিয়ে শেষ নিশীতে পরিত্যক্ত বাসস্থানের উপর রেখে আসতে। তো পরের দিন তারা পরের দিন রাত্রে দিনের পর রাত্রে তারা সেই কাজটি করে। তো আমরা যখন যাই তো কুলসুমের সাথে দেখা করছি, তো ফরিদের সাথেও দেখা করছি, তাদের রেকর্ডও আমাদের কাছে আছে। তো কিছু ত্রুটি বাদ দিলে তারা সম্পূর্ণ এখন সুস্থ আছে এই ঘটনার পরে, মানে কিছুটা মেন্টালি সমস্যা রয়ে গেছে এখনো। ওকে, তো এটাই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের কাছেও ঘটনাটা ঠিক একইভাবে ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। এটা একটা ইমেইল পড়ে ফেলি আমরা, এবং ইমেইলটা পাঠিয়েছেন আমাদেরকে দেশের বাইরে থেকে একজন, এবং আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। লিখেছেন, রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নামটা প্লিজ অন এয়ারে বলবেন না। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের বারাসাতে থাকি, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই লিখে পাঠালাম। আশা করি ভালো লাগবে। ঘটনাটি আমার জীবনেই ঘটে। আমার এই অভিজ্ঞতাটি ছিল খুবই ভয়ঙ্কর। ঘটনাটি 2014 সালের জানুয়ারি মাসের 13 তারিখে আমি এবং আমার 3 জন বন্ধুর সাথে ঘটে। ঘটনাটিতে কিছু বিশেষ কারণে সব নামগুলো ছদ্ম ব্যবহার করছি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমরা 4 বন্ধু আমরা বেশিরভাগ সময় একসাথে আড্ডা দেই। আমরা যখন সবাই একসাথে আড্ডা দেই তখন বিভিন্ন রকমের টপিক নিয়ে আলোচনা করি। আমরা ঘুরতে খুবই ভালোবাসি এবং আমরা অ্যাডভেঞ্চার প্রিয়। একদিন আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম আর ভূতের বাড়ি, আত্মা, ভূত নামানো, আত্মার সাথে যোগাযোগ নিয়ে আলোচনা করছিলাম। সুমন এই প্রসঙ্গটা প্রথম তুলেছিল, কারণ হলো উনি বলেছিল ও নাকি যে কোনো আত্মার সাথে যোগাযোগ করতে পারে। আর আমি সুমনকে জিজ্ঞেস করেছিলাম, এসব কোথায় শিখেছিস? আগে তো কখনো বলিসনি। সুমন উত্তরে জানায় যে 1 থেকে 1.5 বছর আগে ওদের গ্রামের শ্মশানে তান্ত্রিক থাকতো। ওই তান্ত্রিক আত্মা, ভূত এগুলো নিজের নিয়ন্ত্রণে আনতে পারত এবং বিভিন্ন রকমের ভয়ঙ্কর সাধনা করত। তো সুমন একদিন কৌতূহল বশত ওই তান্ত্রিকের কাছে এই ভূত, আত্মা এসব অপ্রকৃত শক্তি কিভাবে নিয়ন্ত্রণে আনে, কিভাবে আত্মা দেখতে পাওয়া যায় এসব জানতে চায়। তখন সেই তান্ত্রিক ওর এই সকল জিনিসের প্রতি আগ্রহ দেখে ওকে একটা পদ্ধতি সম্পর্কে বলে এবং কিছু নিয়ম মানলে এই পদ্ধতিতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং এই পদ্ধতি নাকি যে কেউ তার আশেপাশে অবস্থিত যে কোনো আত্মার সাথে কমিউনিকেট করতে পারবে, দেখতে পারবে বলে তান্ত্রিক জানায়। যেহেতু সুমন আজ পর্যন্ত কখনো করেনি তাই সে ব্যাপারটা কাউকে জানায়নি। ব্যাপারটা আমাদের 3 জনের কাছে খুবই অদ্ভুত মনে হয় এবং আমাদের মনে অনেক কৌতূহল তৈরি হয়। আত্মার সাথে আমাদের যোগাযোগ হতে পারে, সেটার জন্য একটা অন্যরকম এক্সাইটমেন্ট তৈরি হয় আমাদের মনে। তখন কথায় কথায় ভূতের সুমন ওদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে। ওদের যেখানে গ্রামের বাড়ি সেই গ্রামের একদম শেষ প্রান্তে একটা জমিদার বাড়ি আছে, যে বাড়ি প্রায় 150 বছরের থেকে বেশি পুরনো, আর ওই বাড়িটা সম্পূর্ণই পরিত্যক্ত। সুমনের কাছে সব কথা শুনে আমরা এক নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ পাই এবং ওই বাড়িটা যাওয়ার জন্য তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাই ওই বাড়িতে গিয়ে 1 রাত থাকবো আর সুমনের মাধ্যমে আত্মার সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। তারপর সবাই মিলে ঠিক করা হলো যে 3 দিন পর আমরা সবাই সুমনদের গ্রামে যাব।
আমরা আগে সুমনদের বাড়ি যাব, তারপর পরের দিন বিকেলে ওই জমিদার বাড়িতে যাব, রাতে থাকবো আর সুমনের সঙ্গে প্ল্যান চ্যাট করব। তো সেই কথা মতো 3 দিন পর সকালে আমরা সবাই স্টেশনে দেখা করলাম এবং সুমনদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিছু কারণে গ্রামের নাম উল্লেখ করছি না। প্রায় 3 ঘন্টা ট্রেন, তারপর 1 ঘন্টা বাসে ও ভ্যানে, তারপর 30 মিনিটের পথ পায়ে হেঁটে আমরা 4 জন বন্ধু ছিলাম। তাই সেদিন আর বেরোনো হলো না। পরের দিন সকাল 9টার সময় গ্রামের ওই জমিদার বাড়িটা দেখতে বের হয়েছিলাম। এখানে গ্রামের একটু বর্ণনা দেই। গ্রামটি একদম নির্জন আর শুনশান পথঘাট এবং 2-3 মিনিট পর পর বাঁশঝাড়, বড় বড় গাছ আর আগাছার জঙ্গল। পুরো গ্রামের জনসংখ্যা খুব বেশি হলে 200 থেকে 250 জন হবে। গ্রামটা এতটাই জনশূন্য যে ওখানে কোনো ভ্যান, রিক্সাও চলে না। গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই। গ্রামের শুরুর দিকে একটু লোকজন থাকলেও একটু ভেতরের দিকে প্রায় পুরোটাই ফাঁকা। সুমনদের বাড়ি থেকে প্রায় 2.5 মাইল পথ হেঁটে ওই জমিদার বাড়ি যেতে হয়। জমিদার বাড়িটা প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। জমিদার বাড়িতে এক অদ্ভুত শ্বাসরোধ করা পরিবেশ। ঢুকতেই কেমন গা শিউরে ওঠে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। জমিদার বাড়িটা ছিল 2 তলা, পুরনো আমলের পাকা বাড়ি। তো ওই দিন আমরা দিনের বেলা ওই জমিদার বাড়িতে যাই, তারপর নিচতলার সামনের একটা ঘর একটু পরিষ্কার করে কিছু কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়ে আসলাম, যাতে সাপের ভয় না থাকে। বাড়িটার উত্তর পশ্চিম দিকে 200 ফিটের মতো দূরে গ্রামের একটি কবরস্থান আর একটি শ্মশান আছে। তারপর দুপুর 1টার সময় বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে ঘুম থেকে উঠে দেখি সুমন কোথা থেকে একটা ছোট টেবিল নিয়ে এসেছে আর সাথে কতগুলো মোমবাতি, আর একটা বালতি, সিঁদুরের কৌটা এবং একটা 1 লিটার তেলের বোতল, কিছু বালি, ধূপ, নারকোলের খোল, একটা খাবার জলের বোতল এবং একটা ফ্লাস্ক কফি ও বিস্কিট নিয়ে এসেছিলাম। সময় কাটানোর জন্য 1 প্যাকেট তাস নিয়ে এসেছিলাম। তারপর আমরা বিকেল 5:30টার মধ্যে সেই বাড়িতে পৌঁছে গেলাম। আমরা সেই ঘরে বড় চসটা পেতে তার উপর বসলাম এবং টেবিলটা আমাদের মাঝখানে রাখলাম। তারপর সুমন ওর কাজ শুরু করলো। ওকে দেখলাম ও ছোট বালতিতে কতটা জল নিয়ে বালি, কিছু পরিমাণ ধূপ, তেল আর সিঁদুর মিশিয়ে সিমেন্টের মতো গুলিয়ে বিড়বিড় করে কি বলে ফু দিতে লাগলো আর ভালোভাবে নাড়তে লাগলো। 10 থেকে 12 বার ফু দিয়ে তারপর আমাদের চারদিকে 2 হাত করে জায়গা রেখে একটা গোল করে গণ্ডি টেনে দিল। তারপর ঘরের চারদিকে 4টে মোমবাতি লাগিয়ে দিল। আমাদের বলে দিল যত যাই হোক ভুল করেও যেন ওই গণ্ডিটার বাইরে আমরা বের না হই, হোক না কেন আর যাই ঘটুক না কেন। ভয়ে মরে গেলেও ওই দাগের মধ্যেই থাকতে হবে। তারপর ও ঘরের চারদিকে 4টা মোমবাতি জ্বালিয়ে আমাদের সাথে এসে বসলো এবং বলল, এখন কার্ড খেলবো। রাত 12টার সময় সবকিছু শুরু করব। ওর কথা মতো আমরা কার্ড খেলতে শুরু করলাম। রাত 9টার দিকে কফি শেষ হয়ে গেল। ভয় তখনও লাগছিল না, কিন্তু রাত 11টার দিকে ভয় পেতে শুরু করল। আর একটা গোঙানির শব্দ আমাদের কানে আসতে লাগলো, আর মনে হলো গলা বসে যাওয়ার পর কেউ যদি দূর থেকে হাসে, যেমন শোনে তেমন হাসির শব্দ কানে আসতে লাগলো।
সে চোখে পড়ল না। ঘরের উত্তর পশ্চিম দিকে একটা জানালা ছিল, সেটাতে দূরের শ্মশান আর কবরস্থানটা দেখা যায়। সেই জানালাটা হঠাৎ করে জোরে শব্দ করে খুলে গেল। কোনো হাওয়ায় জানালাটা খুলে যায়নি, কারণ জানালার সামনে মোমবাতি ছিল। হাওয়ায় খুলে গেলে মোমবাতিটা নিভে যেত। হয়তো 30 সেকেন্ড পর দেখলাম ঘরের 4টা মোমবাতি একসাথে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে নিভে গেল। ঘরের চারদিকে অন্ধকার। সুমন গণ্ডিটার বাইরে যেতে না করেছে, সেটা মাথায় ছিল। তাই সবাই যার যার জায়গায় বসে রইলাম। তখন এই প্রথম আমরা ভয় পেলাম। তারপর আর কিছু হলো না। ব্যাপারটা স্বাভাবিক মনে করে নিলাম। পুরনো বাড়িতে হতেই পারে। একটা মোমবাতি টেবিলের ওপর জ্বালানোই ছিল। তারপর ঘড়িতে যখন দেখলাম 12টা বাজে, তখন সুমন সবাইকে একে অপরের হাত ধরতে বলল। আমরা ধরলাম। তারপর আমাদের চোখ বন্ধ করে কোনো মৃত ব্যক্তির সাথে কথা মনে করতে বলল। আমরা সবাই তাই করলাম। আমি করিনি। আমি প্রথমে দেখলাম সুমন কি যেন বিড়বিড় করে বলছে। আমি তারপর চোখ বন্ধ করলাম। আমি শুধু চোখ বন্ধ করেছিলাম। আমার একটু ভয় ভয় লাগছিল। কত সময় চোখ বন্ধ করেছিলাম জানি না। আমি চোখ খুললাম সুমনের গলা শুনে। আমি শুনতে পেলাম সুমন বলছে, আশেপাশে কেউ আছে, থাকলে দেখা দাও। ওই কথাটা 2-3 বার শুনলাম। তারপর একটা বিশ্রী গলা বসে যাওয়া হাসির শব্দ শুনতে পেলাম। তখন আমি চোখ খুলে আমি একটা মোমবাতির মৃদু আলোয় যা দেখলাম, তাতে আমার মনে হলো আমি হয়তো এখনই দম বন্ধ হয়ে মারা যাব। আমার হার্টবিট বাড়তেই লাগলো। আমি দেখলাম 10-12টা পুরো সাদা শরীর, চুলগুলো বড় বড়, চোখ দিয়ে কেমন চোখগুলো বিভৎস দেখতে, হাতে মুখে বিভৎস গভীর ক্ষত, এবং তা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বিভৎস কুৎসিত অবয়ব ঘরের এদিক ওদিক, বুকে আর 2 হাতে ভর করে বেরিয়ে আসছে। হঠাৎ করে ওপরের দিকে তাকিয়ে দেখলাম ফাঁসির দড়িতে ওই একই রকম অবয়ব ঝুলছে, আর আমাদের দিকে তাকিয়ে হাসছে। সে কি বিভৎস হাসি! না দেখলে বিশ্বাস হয় না। আমার গলা শুকিয়ে কাঠ। আমার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল। শরীরের মধ্য দিয়ে ঠান্ডা বরফের স্রোত বইতে লাগলো। জানুয়ারির শীতেও আমি ঘামে ভিজে গেলাম। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি ঘাড় ঘুরিয়ে আমার 3 বন্ধুর দিকে তাকালাম, আর দেখলাম 3 জনই চোখ বন্ধ, আর সুমন বিড়বিড় করে কি যেন সব বলে যাচ্ছে। আমি আস্তে করে ওদেরকে হাতে টান দিয়ে দিলাম। ওরা চোখ খুলে আমার দিকে তাকিয়ে দেখতে গিয়ে ওদের পুরো চেহারা চেঞ্জ হয়ে গেল। ওরাও একই জিনিস দেখতে পেল। হঠাৎ করে হৃদয় আর অর্ণব জোরে চিৎকার দিয়ে উঠল। সুমন ভয়ে আমাকে জড়িয়ে ধরল। তারপর আমরা সবাই দেখলাম, আর মনে হলো অবয়বগুলি যেন ক্ষুধার্ত। প্রচন্ড খিদের কারণে হিংস্র হয়ে আমাদের দিকে তেড়ে আসছে। ওদের আচরণ দেখে মনে হচ্ছিল ওরা যেন বছরের পর বছর খেতে পায় না, আমাদেরকে খেতে আসছে। অবয়বগুলো বিভৎস সেই গলা বসা হাসির শব্দে কান ফেটে যেতে লাগলো। অবয়বগুলি প্রাণপণে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওই গণ্ডিটার ভেতরে আসতে পারল না। হঠাৎ করেই সুমন সাহস সঞ্চার করে দেখলাম ধূপ আর নারকেলের খোলটা জ্বালিয়ে দিল। আর তখনই শুরু হলো তীব্র কান্নার আর্তনাদ। সব যেন তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। তারপর আমরা 4 জনে সবাইকে জড়িয়ে ধরে সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে থাকি। হৃদয় আর অর্ণব ভয়ে বমি করে দেয়। 2 থেকে 3 মিনিট পর আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। তারপর ওদের কি হয় আমি জানি না। যখন জ্ঞান হয় তখন সকাল হয়ে গেছে। আমি জ্ঞান ফিরে দেখলাম ঘরের ওই গণ্ডিটার মধ্যে আমরা 4 জনই পড়ে আছি। আমি সবার মুখে জল ছিটিয়ে সবাইকে স্বাভাবিক করার চেষ্টা করি। তারপর ওদের বলি, ভাই যা হয়েছে হয়েছে, সব ভুলে যা, চল বাড়ি চল, বড় বাঁচা বেঁচে গেছি। আমরা এই বিষয় নিয়ে কারোর সাথে আর কোনো কথা বলিনি। কলকাতায় ফেরার পর আমাদের 4 জনের দীর্ঘ 2 মাস প্রচন্ড শরীর খারাপ হয়, প্রচন্ড জ্বর। এই শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপর একটা সময় আস্তে আস্তে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসি। পরে জানতে পারি ওই গ্রামে, ওই অঞ্চলে কোনো এক সময় অনেক বড় জমিদারি ছিল। সবাই সুখে শান্তিতে দিন কাটাতো। জমিদার খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু ওই গ্রামে হঠাৎ করেই প্রাকৃতিক কারণে খরা হয় এবং কলেরা রোগে পুরো গ্রাম মৃত্যুপুরীতে পরিণত হয়।
জমিদারও তার পরিবার সদস্য সবাই গলায় দড়ি দিয়ে, কেউ আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে ওই গ্রামে কেউ থাকে না। গ্রামটা অনেক ভেতরে হওয়ায় এখনো গ্রামটা অনুন্নত, তাছাড়া যোগাযোগ ব্যবস্থাও তেমন নেই। আর পরে সেই রাতের গণ্ডির রহস্য সুমনকে জিজ্ঞেস করায় ও বলে তান্ত্রিক ওকে কিছু মন্ত্র শিখিয়ে দিয়েছিল, যেটা দিয়ে ওই গণ্ডি তৈরি করলে কোনো অতৃপ্ত আত্মা গণ্ডিবদ্ধ মানুষের কোনো ক্ষতি করতে পারে না। ওর মনে হচ্ছিল যদি খারাপ কিছু হয় তাই সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এই গণ্ডিটা বানিয়েছিল। কিন্তু একবার ভাবুন তো, ওই গণ্ডিটা না বানানো হলে কি হতো? এখনো আমরা বন্ধু আছি, মাঝে মাঝে ঘুরতে যাই বিভিন্ন শহরে, অনেক মজা করি আমরা চারজন। এই অভিজ্ঞতার পর ভুল করেও আর এইসব অতি প্রাকৃত জিনিস নিয়ে কোনো কৌতূহল প্রকাশ করি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। এই ছিল ঘটনা এবং আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ঘটনাটা অনেকটাই অন্যরকম এবং আশা করছি যে আপনার সস্তার কোনো ঘটনা নেই। আপনি আপনার অন্য বন্ধুদের বা আশেপাশের মানুষ, আপনি যেহেতু লেখেন খুব চমৎকার, তাদের কাছ থেকে সংগ্রহ করে যদি তাদের ঘটনাগুলো যদি আপনি লিখে পাঠান তাহলে আমরা খুবই খুশি হব। তো আমরা ছোট একটা বিরতিতে যাব, তবে তার আগে আমরা কিছু আপনাদের মেসেজ তো নাই, আমরা আপনাদের কিছু কমেন্ট পড়বো এবং সেই কমেন্ট গুলো আপনারা যেগুলো পাঠিয়েছেন আমাদের ফেসবুকের এবং আপনারা যারা ইনবক্স করেছেন, এই সমস্ত জিনিস নিয়ে আমরা একটু দেখবো যে কি লিখেছেন আপনারা। তো যাই হোক, আমার কাছে আরো একবার জানিয়ে দিই আমাদের যে ফেসবুকের যে অ্যাড্রেসটা www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। তো bhutfm.russell এ আমি দেখি যে আমাদের এখানে অনেকেই অনেক কিছু পোস্ট করেছেন এবং আজকে আমাদের যে অতিথি, সেই অতিথির ছবি পোস্ট করেছি আমরা এবং তার নিচে আপনারা লিখেছেন অনেকেই, যেমন মুনমুন মিম লাইট অফ করে শুনছেন এবং তিনি এখনো ভয় পাননি, আমাদের এখানে তাই লিখেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে আমার কয়টা স্টোরি আছে সময় করে পাঠাবো, প্লিজ পাঠান। আপনার যদি এখনো ভয় না লাগে তার মানে আপনার স্টোরি তো খুবই মারাত্মক। সো আপনার স্টোরির অপেক্ষায় থাকলাম। আমরা নিচে আপনাকে আমাদের অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। এই অ্যাড্রেসে আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও পারফেক্ট নিশাত আমাদের, আমি আরেকবার বলেও দিই সবাইকে, bhutfm@radio.fm এই অ্যাড্রেসে আপনারা কিন্তু যে কেউ ঘটনা পাঠাতে পারেন। তো যাই হোক, আপনারা যারা ঘটনা পাঠাতে চান এখানে পাঠাবেন এবং আমাদের পারফেক্ট নিশাত SMS করেছেন এবং তিনি আছেন আই লাভ ভূতফেম, আমি আপনাদেরকে অনেক পছন্দ করি এবং সেই কারণে প্রতি শুক্রবার ফিরে আসে। সুজন দাস আমাদের লিখেছেন, আমাদের এখানে এমডি সৌরভ হাসান শিহাব লিখেছেন আমাদের এখানে এবং তার কাছে ভালো লেগেছে। জহুরুল আমাদের এখানে লিখেছে অনেক সুন্দর লেগেছে। আমাদের এখানে এমডি মাসুদ রানা, তিনি অ্যাপের ছবি আপ করেছেন, অ্যাপ দিয়ে শুনছেন। ইয়াসিন আল শিহাব আমাদের লিখেছেন সেকেন্ড স্টোরিটা ভালো ছিল। মাইনুল ইসলাম আমাদের লিখেছেন যে তিনি এবং তার ফ্রেন্ড নাহিদ, সজল, নাজিম, কামরুজ্জামান, সোহেল, মাহমুদ, রকি, হাসান, তারা সবাই আমাদের ভালোবাসা জানিয়েছেন। নাসিফ খান আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি বগুড়া থেকে আছেন, তিনি একটা ছবি আপ করেছেন, বাট এটা আমাদের অ্যাপের ছবি না কিন্তু ভাই। আমাদের অ্যাপটা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আপনি যদি iOS ইউজ করেন বা আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন, যেটাতে ইউজার হন না কেন, আপনি অ্যাপ স্টোরে অথবা গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট টাইপ করবেন রেডিও ফুর্তি, RADIOFORTI ফুর্তি, দেখবেন যে একটা অ্যাপের ছবি দেওয়া আছে এবং আপনারা আমাদের পেজে এসেও কিন্তু সেটার সম্পর্কে জানতে পারেন। আকিব মাহমুদ আমাদের সিলেট থেকে লিখেছেন, সিলেট থেকে তিনি শুনছেন এবং আজকে অনেক ভালো হবে তাই তিনি লিখেছেন। ইসমাইল বিন সৌরভ লিখেছেন ইমেইলটা অসম। আমাদেরকে রোহান লিখেছেন যে ইমেইলটা জোস। সরওয়ার জাহান ধ্রুব আমাদের লিখেছেন, তিনি আছেন গৌরীপুর থেকে। আমাদের সাথে একজন গৌরীপুরের গেস্ট রয়েছেন এবং আমি তাকে ধন্যবাদ জানাই এত কষ্ট করে এত দূর থেকে যে এসছেন ঢাকায় এবং কতটা কষ্ট করে আসতে হয় সেটা আমরা খুব
ভালোভাবে জানি এবং তিনি অনেক দূর থেকে এসেছেন। গৌরীপুর নামটার সঙ্গে এটা আমার একটা ব্যাপার রয়েছে। আমি গৌরীপুর জংশন নামে হুমায়ুন আহমেদ স্যারের একটা বই ছিল সম্ভবত, সেখান থেকে আমার প্রথম বই ছিল নাকি বইয়ের মধ্যে উল্লেখ ছিল, বই ছিল মনে হয় একটা, তো ওই আমার ওইখান থেকেই নামটা প্রথম মাথায় ঢুকে যায়। তো আজকে গৌরীপুর থেকে আমাদের একজন অতিথি এসেছেন। ঢাকা থেকে আমরা অনেকে আসতে চাই না, গৌরীপুর থেকে তো আসা তো বিরাট ব্যাপার আসলে, এবং রাতের বেলায় ঢাকায় স্টে করা, তারপরে আবার ফিরে যাওয়া, মানে পুরো অনেক দিনের অনেক ঝামেলা অনেক করে তারপরে আসতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি এসছেন আমাদের এখানে। অন্তু আমাদের সাথে আছেন এবং ইমেলের প্রশংসা করেছেন। আমাদের সঙ্গে আছেন সাথী, এছাড়াও আমাদের সাথে দেখতে পাচ্ছেন বদরুল ইসলাম আছেন, এবং সেকেন্ড ঘটনাটা দারুণ হয়েছে তাই লিখেছেন। শাকিল আনোয়ার পরশ আমাদের সঙ্গে আছেন, এবং প্রথম শুনছেন তিনি। প্রেম খান আমাদের সঙ্গে আছেন, তিনি ইমেল করতে চান তাই লিখেছেন। আমি ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিয়েছি একটু আগেই। আমাদের সাথে নেইমার খান আছেন সাতক্ষীরা কালীগঞ্জ থেকে, এবং আমাদের সাথে আছেন এমডি আখতার, এবং তিনি মালয়েশিয়া থেকে অ্যাপ দিয়ে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের আশরাফুল ইসলাম কবির আছেন এবং তিনি বলছেন যে খুব ভয় লাগছে। এমডি তানভীর রহমান শিমুল আছেন, অনেক ভালো লাগছে তার কাছে তাই লিখেছেন। এসএইচ আকাশ আছেন আমাদের সঙ্গে, কাউসার আহমেদ আছেন আমাদের সঙ্গে, আকাশ আছেন আমাদের সঙ্গে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন অয়ন উত্তম রয়, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অমিত সরকার, নাইমুল ইসলাম, সালমান মুসাব্বির, সাজিম হোসেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, নাজমুল হাসান রাজু আমাদের সঙ্গে আছেন, সারোয়ার জাহান, অর্ক খান সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা এখন একটা ছোট্ট বিরতি যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুড। ওয়েলকাম ব্যাক। আমরা সরাসরি আবারও আপনাদের জানাচ্ছি আমন্ত্রণ, এবং এই মুহূর্তে আমার সাথে আছে মাসুম এবং আমি রাসেল আছি। নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। থ্যাংক ইউ গ্রামীণ ফোন আমাদের সঙ্গে থাকার জন্য এবং এতটা পথ পাড়ি দেওয়ার জন্য, এবং আমরা আপনাদের হাত ধরে আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। ঘুরতে সময় রাত 12টা বেজে 32 মিনিট। সবসময় আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং আমাদের পরবর্তী ঘটনায় আপনারা জানেন যে আহমেদ বাবু আজকে আমাদের সঙ্গে আছেন। তো বাবু ভাইয়ের কাছে আমরা যাচ্ছি এবং এখন শুনে ফেলবো। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটি আসলে মানে আমি একটু আগে পেয়েছি আসছি, তো এর জন্য একটু সময় নিলাম। না, কোনো সমস্যা নাই। এটা আমাকে পাঠিয়েছে ফারহান ইব্রাহিম নামে একজন, সে পাঠিয়েছে পলাশনগর পল্লবী থেকে, মিরপুরে। আচ্ছা, তো আমি ওর কাহিনীতে চলে যাচ্ছি। আচ্ছা, ওখানে ওরা মুভ করে 2012 সালে, এবং তার আগে নাকি ওই জায়গাটা পুরোপুরি মানে 2012 আগের দিকে ডোবা ছিল, এবং অ্যাকচুয়ালি ডোবা বললে ভুল হবে, ঝিল টাইপের ছিল আর কি। এবং সেখানে মানে মাটি ভরাট করে করে পরবর্তীতে ওই মানে জায়গাটা ডেভেলপ করা হয় আর কি। তো যখন ওখানে আপনার মাটি ফেলে তখন নাকি অনেক ইনসিডেন্ট হতো এরকম। এর আগে আমি শুনেছি বিভিন্ন জায়গা নিয়ে যে মাটি ফেলার সময় বিভিন্ন সমস্যা হয়, এবং অনেকে নাকি স্বপ্ন দেখতো যে একটা বুড়ি তাদেরকে স্বপ্নের মধ্যে ওয়ার্ন করতো যে মানে যারা কাজ করছে তাদের নাকি ওয়ার্ন এখানে না করছে, আমার জায়গা। তো তারপরে তো মানুষ ডেভেলপমেন্ট তো সব জায়গায় হতেই থাকে। তো ওই জায়গায় নাকি বাচ্চারা নামলে পানিতে হারিয়ে যেত। ওটা নাকি বেশ মানে এই জায়গাটা এটার জন্যই ছিল যে বাচ্চারা ওই ঝিলে নামলে হারিয়ে যেত, এবং বেশিরভাগই যারা হারিয়ে যেত তাদের মানে অনেকের কথা আছে যে পায়ের নিচে কেউ টান দিয়ে নিয়ে যেত। এরকম কাহিনী অনেক শুনেছি এর আগেও আমাদের। এমনকি আপনি জানেন যে আমাদের মোহাম্মদপুর লালমাটি এলাকাতেও একটা এরকম কথা প্রচলিত আছে। যাই হোক, তো এটার একটা প্রুফ হিসাবে সে বলেছে যে একবার দুইটা ভাই গোসল করছিল, তো একজন এরকম আপনার হঠাৎ করে পানির তলে চলে যায়, আরেকজনও ডুবে যাচ্ছিল। এই সময় একজন পথচারী সেখান থেকে তাকে সেভ করে, এবং তাকে যখন
নিয়ে মানে ওঠানো হয়, তখন সে বলছে যে তাদের পা ধরে কেউ টানছে পানির নিচে। এই কাহিনীগুলো বলার কারণ হচ্ছে যে এই ঘটনার সাথে এগুলোর কিছু লিঙ্ক আছে আর কি এটার সাথে। এবং ওই বাচ্চাগুলো যখন মানে ভেসে উঠতো তখন নাকি ঠিক সোজা ভাবে ভেসে উঠতো পানির তল থেকে, একদম মানে সোজাসুজি ভাবে। সোজাসুজি ভেসে উঠতো আর কি। তো যাক, এইভাবে আর কি ওখানকার কিছু ঘটনা প্রচলিত আছে। তো ওখানে জায়গাটা এরকম ভরাট হয়। তো ওরা যখন 2012 সালে ওখানে মুভ করার পরে ওই বাসাটা আর কি ও যাওয়ার পরে নাকি প্রথম ফিল করতো যে কোন একটা হাঁটছে রাতের মধ্যে, মনে হতো যে তার আশেপাশে কেউ আছে, তার উপস্থিতি সে ফিল করতো আর কি আশেপাশে। তো সবসময় একটা অস্বস্তি ফিলিংস নিয়ে থাকতো। তো একদিন রাতে নাকি সে আপনার ঘুমিয়ে আছে, ঘর অন্ধকার, মানে হালকা আলো আসছে জানলা দিয়ে আর কি। তো এরকম সময় হঠাৎ দেখে যে তার যে পড়ার টেবিল, সে টেবিলের উপরে একটা কালো রঙের বেড়াল, মানে বেড়াল বুঝতে পেরেছে ফার্স্ট আকৃতিতে, কারণ এটা ছিল কালো রঙের একটা বেড়াল এবং চোখ দেখে এবং এই দেখে মানে জল করছে আর কি। তো ও তাকাতে বিড়ালটা তার দিকে তাকায় এবং উইদিন ম্যাটার অফ ফ্লিক, চোখ ফেলতে না ফেলতে বেড়ালটা ওখান থেকে লাফ দিয়ে ঠিক বিছনার সামনে চলে আসে। এসেই নাকি যখন ল্যান্ড করে তখন একটা কালো বস্তুতে পরিণত হয়, লাইক মানুষের মতো। আচ্ছা, মনে হচ্ছে যে কালো একটা ডব্বাবাল খেলনা পড়া কোনো কিছু। এবং এটা সেকেন্ড আরেকটা লাভ দেয় এবং সেটাতে নাকি সে মশারি ভেদ করে ঠিক ওর শরীরের উপর এসে পড়ে এবং শরীরের উপর পড়েই যেন ওকে আপনার মানে ওর ভেতরে ঢুকে যায় এরকম একটা ব্যাপার। এবং সে তার সেন্স অনেকটাই মানে হারিয়ে ফেলে, কথা বলতে পারছিল না, ছিল জাস্ট লাইক বোবায় ধরার মতো। এবং এই সময় নাকি সে তখন টান দিয়ে তার নিজের গেঞ্জি ছিঁড়ে ফেলে শরীর থেকে এবং নিজের বুক খামচাতে থাকে সে। আচ্ছা, হ্যাঁ। তো এরকম একটা পর্যায়ে মানে সে খুব কষ্ট পেতে থাকে এবং হঠাৎ তার কিছুটা সেন্স হয়, সে দোয়া পড়ার চেষ্টা করে আয়াতুল কুরসি, এবং আয়াতুল কুরসি কিছুটা পড়ার পরে নাকি তার শরীরটা হালকা হয়ে যায়, সারা সাথে ছেড়ে যায় তাকে। আচ্ছা। তো পরদিন সে তার মাকে এটা বলে যে এরকম হয়েছে। তো তার মা তার কথা বিশ্বাস করে না, সে খামচির দাগ দেখায় তাও বিশ্বাস করে না, কারণ তার মা মনে করে যে তার নানার বাসায় থাকতো, সেখান থেকে এখানে আসছে, হয়তো সেই বাসার প্রতি তার একটা মায়া লেগে আছে এবং সে এই কারণে ওখানে চলে যেতে চায়, এইসব কারণে মা বিশ্বাস করে না কথা। তো যাই হোক, তারপরে ও প্রচন্ড ভয় পায় ঘরটার ভেতরে। তো নেক্সট যেটা হয়, ও নাকি স্বপ্নে দেখে একটা ছোট বাচ্চা তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আচ্ছা বাচ্চাটা তোমার না, আচ্ছা এখানে চলে যাও, এখানে থাকবে না। এবং বাচ্চাটা খুব ছোট রাসেল ভাই, লাইক নবজাতক বাচ্চার মতো। তো এটা তো স্বপ্নের মধ্যেই ভয় পেত এবং এইটা দেখার পর স্বপ্নটা তার ফ্রিকোয়েন্ট হওয়া শুরু করে এবং সে বেশ ভয় পেতে থাকে। তো একদিন সে দেখে এরকম সময় যে এই যখন এরকম ভয় পাচ্ছে, একদিন বিকালবেলা নাকি ঠিক মানে আসরের পরে আর কি একটা মানে যখন নাকি পড়তে পারে, এরকম সময় সে এসে তার রুমে হঠাৎ ঢুকে দেখে একটা বাচ্চা বসে আছে সেখানে, বাচ্চা বসে আছে এবং তার দিকে দেখে হাসছে। এবং সে এই সিনটা থেকে সে এক দৌড়ের জায়গার থেকে ঘর থেকে বের হয়ে যায়, সে বটি নিয়ে আসে দৌড় দিয়ে রান্নাঘর থেকে। তার মা দাঁড়ায় ছিল, মা বলতেছে কি হয়েছে, সে কোনো উত্তর না দিয়ে বটি নিয়ে আসে, দৌড় দিয়ে পাগলের মতো সে তার বিছানার মধ্যে কোপ মারতে থাকে বটি দিয়ে। তো এরকম একটা সিচুয়েশন আসা হয়, তার বাবা মা মানে বেশ টেন্সড হয়ে যায়, কি ব্যাপার এরকম করতেছে কেন ছেলে। তো তার একটা হুজুর ছিল ওই বাসার পাশে, সে হুজুরকে নিয়ে আসে। সেই হুজুরের নাকি আর কি কিছুই আছে, তিনি নাকি এরকম মানে জিন ভূত এগুলো, মানে জিন ভূত বলতে কি জিন আর কি পজিশন ছাড়াতেন আর কি, রোকেয়া করতেন আর কি, যেটা রোকেয়া করতেন। এবং ওই হুজুরের নাকি একটা স্ত্রী এরকম মারা গেছে ওনার এই রোকেয়ার প্রসেসের কারণে। আচ্ছা। তো ওনাকে জিজ্ঞেস করা হয় যে এখানে সমস্যাটা কি, তিনি বলেন যে অবশ্যই বাসার সমস্যা আছে। বেসিক্যালি বাসাটা করা হয়েছে এমন একটা জায়গার উপরে যেখানে নাকি এরকম বাচ্চারা ডুবে মারা গেছে এখানে এই জায়গাটায়, এবং এই বাসাটা এইভাবেই আর কি প্রবলেম আর কি, জায়গাটা ঠিক না। তো যাই হোক, হুজুর নাকি বাসার মধ্যে কিছু আপনার ওদের ফ্ল্যাটে কিছু পেরেক দোয়া পড়ে পুঁতে দেয় ওই জায়গায়, এবং ওইখানে নাকি ততদিন মানে ওর রুমটাতে আর তখন কিছু দেখছিল না। বাট নেক্সট যে জিনিসটা হয়, ও নাকি একদিন দেখে যে বাসার থেকে এরকম বারান্দায় দাঁড়ায় ছিল, বারান্দায় দেখে যে উপর থেকে একটা কি চুলের মতো এরকম পড়ে আসছে নিচে। সে থেকে বাসায় দৌড়ে চলে আসার পর মানে আসলে প্রবলেমটা রুমে তেমন হচ্ছে না, ওর তো বারান্দায় দেখছে। আচ্ছা। এবং ওর রুমের মধ্যেও সে একটা এক্সিস্টেন্স মানে এরকম লাগে আর কি। তো ও নাকি একদিন বলে এরকম যে
ওর ওই ইসে যে আমাকে এরকম ডিস্টার্ব করো না, কেউ হলে তোমার দরকার হলে তুমি এখানে শুয়ে থাকো, এখানে বসে থাকো, বাট আমাকে ডিস্টার্ব করো না তুমি, এরকম বলে তোমাকে আমি মিষ্টি খাওয়াবো। সে নাকি এরকম বলে, অনেকের কাছে শুনে যে এসব জিনভূত মিষ্টি খায়। তো এটা বলে নাকি সে ওই তার ইসের উপরে ওই যে ওই আলমারির উপরে সে মিষ্টি রাখছে একটা কালো জাম রেখে, সে রাতের বেলা আপনার ঘুমাইছে আর কি। তো সকালবেলা নাকি দেখে যে তার আম্মা তাকে খুব ডাকতেছে যে উঠো উঠো, ভয়ের তো চোখ ওর মায়ের। তো কি হয়েছে, সে উঠছে পর কি হয়েছে বলে যে ওর আম্মা নাকি বলতেছে যে ওই ড্রয়িং রুমে তার আম্মা গেছে, তার আগে নাকি তার আম্মা যখন ড্রয়িং রুমে নামাজ পড়তেছিল একবার, তখন নাকি দূরে দেখছে যে সোফার মধ্যে সোফার কালারের কিছু একটা বসা, সোফার কালারের সাথে মিলে ভয়ঙ্কর ব্যাপার এটা, হ্যাঁ, জাস্ট লাইক ওই কালার। বাট ওই দিন সকালে যেটা হয়েছে, ওর আম্মা রাত্রেবেলা যাচ্ছিল রান্নাঘরের দিকে, ভোরের দিকে যাওয়ার সময় দেখে যে সোফার ওখানে বসা একটা সাদা কাপড় পরা কিছু একটা বসা, চেহারাটা খুবই বিদঘুটে একটা চেহারা। সে নাকি তার মাকে বলতেছে যে মিষ্টি সরাইছিস কেন, এটা দেখে নাকি। এবং মানে উনি তো জানতেন না নিশ্চয়ই মিষ্টির ব্যাপারটা, কিছু জানতেন না, রাইট। তো উনি নাকি এটা শুনে ভয় পেয়ে গেছে হঠাৎ করে এরকম একটা কিছু দেখে, মানে সাদা কাপড়ের মধ্যে কালো চেহারা, বিদঘুটে চেহারা খুবই। তো উনি সাথে সাথে দোয়া পড়ে উঠছে, দোয়া পড়ার সাথে সাথে নাকি ওইটা মানে ভ্যানিশ হয়ে গেছে, মানে রান্নাঘরের দিকে ভ্যানিশ হয়ে গেছে। তো ছেলেকে বলছে, ছেলেও গেছে রান্নাঘরে, ছেলে নাকি তার মাকে জিজ্ঞেস করছে তুমি মিষ্টি সরাইছো কেন, বলে আমি এখানে মিষ্টি রাখছিলাম। হ্যাঁ, তো তুমি সরাইছো নাকি? তার মা নাকি বলছে হ্যাঁ আমি মিষ্টি সরাইছিলাম, এখানে মিষ্টি দেখে একটা প্লেট দেখে সরা রাখছি। ঠিক আছে, তো যাই হোক, তো এরপরে ওই যে দোয়া দুরুদ আরো পড়ার পর ওই বাসায় ওই ফ্ল্যাটে ওরা আর কি তেমন একটা কিছু দেখে নাই। বাট ওই বাড়ির সম্বন্ধে আরো কিছু ঘটনা আমাকে বলছে যে ওই বাড়ির ছাদের উপরে নাকি একজন লোক থাকতো। সে আপনার একদিন দেখে যে গাছের পাশে, তাদের যে উপরে গাছ আছে ছাদের মধ্যে বিভিন্ন গাছ রাখা, তো ওগুলোতে সার দেওয়া হয়, গোবর। তো উনি নাকি একদিন রাতের বেলা উঠছে, উঠে দেখে যে ঠিক গাছের পাশে কি যেন একটা নড়াচড়া করতেছে, সাদা। তো উনি কিউরিয়াস কি নড়তেছে, উনি তাকায় দেখে যে একটা মানুষ মনে হয় সাদা কাপড়, কাজটা মনে করছে কেউ নাকি। তো উনি ডাক দিছে এই কে, তো উনি যখন ডাক দিছে তখন নাকি ফিরে দেখে কি একটা জিনিস এরকম করে হাত দিয়ে গোবর খাচ্ছে এবং চেহারাটা একদম কালো কুচকুচে। তো উনি যখন ডাক দিছে ওনার দিক একবার তাকাই নাকি লাফ দিছে ছাদের উপর থেকে। তো উনি নাকি মানে থতমত খেয়ে উনি পাশে যে উকি দিছে, উকি দিয়ে দেখে যে আপনার ওই কার্নিশের উপরে বসে আছে ওইটা। আচ্ছা, ভয়ের চোটে উনি ভেতরে ঢুকে আসছে আর উনি বাইরে যায়নি। এরপরে নাকি ওই ছাদের লোকটা মাঝে মাঝে দেখতো, এটা উনি দেখছে পরে যে ঠিক আগুনের মতো আর কি, কুণ্ডুলের মতো ছাদের এ পাশ থেকে ও পাশে দৌড়ায় গভীর রাতে যায়। তো উনি তখন বাধ্য হয়ে ওই যে স্পিকারে আর কি ওই কালাম পাক চালাই দিছে। এটা চালাই দেওয়ার পর থেকে উনি ওটা দেখেন, ওটা যখন চালাই দেয়। আর তারপর থেকে সে আপনার ওই হয়ে আর কি আপনার চুপচাপ শুয়ে থাকতো, ওদিকে রুখিয়ে দিত না রাতের বেলা। তো অবশ্যই এই ধরনের জিনিস নাকি এখনো ওইখানে কম বেশি দেখা যায়। তবে যে জায়গাটার কথা সে বলছে রাসেল ভাই, তুমি মানে এখন যেহেতু সে বলছে ওই জায়গার আশপাশ দিয়ে কিন্তু আমি চলাফেরা করছি কয়েকদিন রাসেল ভাই। জায়গাটা আসলেই খুবই মানে হরিবল একটা জায়গা ভরাট করা হয়েছে এবং ওখানে একটা রাস্তা আছে। ওই রাস্তাটাতে যাওয়ার সময় দেখা যায় হাতের ডান দিকে পুরোটাই লাইক ডাম্পিং গ্রাউন্ড, ময়লা ফেলানো পুরোটা রাস্তার, মানে পুরো জায়গাটাই ময়লা ফেলানো। এবং আপনি ইউ কুড লাইক সেন্স যে রাতের বেলা যদি কেউ চলাফেরা করে, আমি মনে হয় না রাতে গভীর রাতে কেউ চলাফেরা করে ওখান দিয়ে, ইউ উড সি সামথিং, অবভিয়াসলি ইউ উড সি সামথিং। মানে এই ময়লাটা কি এলাকাবাসী ফেলে নাকি এলাকার ময়লা টাইপের? ইটস লাইক আপনার যেমন আপনি যাত্রাবাড়ির কাছে যেমন ময়লা ফেলা, ঢাকার ময়লা ফেলা, আমার মনে হয় মিরপুরের ময়লাগুলো ওখানে নিয়ে ফেলা হয় সামথিং লাইক দ্যাট। এবং ময়লা উঁচু হয়ে উপচে রাস্তার দিকে চলে আসছে। রাস্তাটা এমনি কাটা, রাস্তাটা ভাঙা চোরা আগেও কেটেছে এর আগে এবং নতুন করে কাটছে, এবং পাশে ময়লার ওই ডিবিগুলো রাসেল ভাই। ইটস লাইক মানে বোঝা যায় যে মানে অ্যাজ পিপল যারা এটার উপর বিশ্বাস করে যে এই ধরনের জিনিসপত্র আছে, তারা অবভিয়াসলি ওই জায়গাটা এড়িয়ে চলবে রাতের বেলা। ওকে, সো এটাই ছিল ঘটনা। আমরা পরবর্তী ঘটনায় আসবো, তার আগে আমি দুটো জিনিস আপনাদের একটু বলি। যে কিছু বলবেন? আচ্ছা, ওকে। আমরা বাবু ভাইয়ের জিনিসটা শুনেন। এই জিনিসটা হচ্ছে যে খুব রিসেন্টলি আমরা আমাদের পেজে একটা ঘটনা আমরা এখানে করেছি। আমি ইউনিভার্সিটি থেকে আসছিলাম, ঠিক ওই সময় বৃষ্টি হচ্ছিল সেদিন খুব। একটা ভিডিও আপলোড করেছি আমি, এবং সেই সময় একজন ড্রাইভার সাহেবের সাথে আমার কথা হয়।
এবং বেসিক্যালি আমরা শুনতে পাই তার কাছেই যে তিনি কুমিল্লার একজন ড্রাইভার, এবং তিনি আমাদের জানান যে কুমিল্লা থেকে ক্রমাগত মানুষ একটা গ্রাম থেকে মানে কিরকম জেলেরা যারাই যাচ্ছে মাছ সংগ্রহ করতে তারা হারিয়ে যাচ্ছে, মানে তাদেরকে পরে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, মানে জাল ফেলে চলে আসে, তারপরে সেই জাল যখন সংগ্রহ করতে যায় তখন সেই জাল আনতে গেলে তারা হচ্ছে মানে তিনি যে ঘটনা বললেন তার এলাকার ঘটনা, আমি একটা ঘটনা বলি তাহলে বুঝতে সুবিধা হবে। 24 তারিখে আপলোড করা হয়েছে ভিডিওটা, আপনারা আমাদের পেজে গেলে দেখতে পাবেন তার ইন্টারভিউ সহ। তো ব্যাপারটা এরকম যে তার গ্রামের যে ভদ্রলোক, সেই ভদ্রলোক মাছ ধরতে গেছেন এবং মাছ ধরতে যাওয়ার পরে তারপরে কয়েকজন মিলেই তো যায়, তো নৌকা নিয়ে কয়েকজন মিলেই এরকম মাছ ধরেছেন। তো হাওড়ে প্রচুর মাছ, এখন ওনাদের যে এলাকা, ওই এলাকা হাওড় না বিল, কুমিল্লা, আমি ঠিক জানি না ওটাকে কি বলে। তো ওইখানে প্রচুর মাছ বেশি, কিন্তু কেউ ভয় যাচ্ছে না। তো উনি ফোনে কথা বলছিলেন, তো ফোনে কথা বলার সময় আমি একবার উনি কথা বলে শেষ করার পরে আমি তখন ওনার পারমিশন নিলাম যে আপনি যে কথা বললেন আপনার এই বিষয়ে আমি একটু আপনাকে ভিডিও করতে পারি, তো উনি রাজি হলেন। তো ব্যাপারটা এরকম যে ওনাদের কয়েকজন মিলে এরকম মাছ ধরতে গেছে, হঠাৎ করে যিনি জাল আনতে যাবেন তাকে নাকি কে টেনে নিয়ে চলে যাচ্ছে পানিতে, এবং তিনি কোনোভাবেই নিজেকে আটকাতে পারছেন না। জেলে যারা রেগুলার মাছ ধরেন এটা কিন্তু খুবই অস্বাভাবিক তার জন্য যে টেনে নিয়ে যাবে আর তিনি সেখান থেকে উঠতে পারবেন না, তো তিনি উঠতে পারছিলেন না। তো তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে আরেকজন মাঝি, মানে আরেকজন জেলে, তিনিও নৌকা থেকে লাফ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন, তাকেও ঠিক একইভাবে টেনে নিয়ে যায়। বাকি দুজন ভয় পেয়ে যান এবং দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, চোখের সামনে তারা মৃত্যুবরণ করে, একদম চোখের সামনে। এরপরে এর আগের দিন অথবা এর পরের দিনও ঠিক এক ঘটনা ঘটে। তো এরপর থেকে ওই গ্রামের সবাই প্রচুর মাছ, তারপরেও তারা মাছ ধরা বন্ধ করে দেয় এবং তারা মাছ ধরতে চাচ্ছেন না। তো আমি যখন ভিডিও করি আমি আমার পরিচয় দেইনি, উনি ইন্টারভিউটা দেন এবং তারপর ভদ্রলোক ভীষণ সৎ, উনি বলছেন যে আমি একজন মানুষ, আমি আপনাকে এই কথাগুলো যে বললাম এগুলো সত্যি না মিথ্যা, আপনাকে বললাম একজনের কথা বিশ্বাস করে কাজটা কি ঠিক হলো, একটা কাজ করি আমি আরো কয়েকজনকে ফোন দেই। অসম্ভব সৎ মানুষ। আমরা আপনি ফোন দিলে আমি সেটা কিন্তু ভিডিও করবো, আপনি ফোন দেন। তা এই জন্য এখানে দুইটা ভিডিও। আর একটা ভিডিওতে তিনি তার এক আত্মীয়কে ফোন দিচ্ছেন, আর এক আত্মীয়কে, যে অমুকের কাছে অমুক ঘটনা শুনলাম, বা এটা কি সত্যি ঘটনা নাকি, এটা যাচাই করে নেওয়ার জন্য। তারপর আমি এই ভিডিওটা কমপ্লিট করার পরে উনি বললেন কি আমার মনটা এখনো খচখচ করছে, এটা কি হয় আসলে তাই। তিনি আরো একজনকে ফোন দিলেন, এবার তিনিও ঠিক একই কথা বললেন। তখন তিনি খুব কনফিডেন্টলি বললেন যে এতগুলো মানুষ তো মিথ্যা কথা বলবে না, তার মানে ব্যাপারটা ঘটছে। এবং এই ভিডিওর মধ্যে সেই গ্রামের নাম সবকিছু দেয়া আছে এবং 24 তারিখের ঘটনা। আমি বলেইছিলাম যে আপনাদের এলাকায় যদি কেউ এরকম জেনে থাকেন এই সম্পর্কে তাহলে লিখে পাঠান আমাদের। আমি যদি এই সম্পর্কিত কোনো ইমেইল পাইনি, কিন্তু এই ভিডিওটা এখানে আছে এবং তার নিকট আত্মীয় যারা তারা সেই লাশ দেখতেও গিয়েছিল। এটা একটা ঘটনা, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। একই সাথে এয়ারপোর্টে আপনি রিসেন্টলি শুনেছেন যে বিভৎস কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে এটা হচ্ছে আপনার হয়েছে সম্ভবত এই বৃষ্টির দিনগুলোর 24 তারিখেই। আপনি ব্যাপারটা বোঝেন যে 24 তারিখ দুপুরবেলায় আমরা এই ভিডিওটা আপ করলাম। আমি এটা কোনো কোইন্সিডেন্স বলছি না, হ্যাঁ 24 তারিখে ভিডিও আপ করলাম। 24 তারিখে রাতে এয়ারপোর্ট রোডে বিভৎস কিছু অ্যাক্সিডেন্ট হলো এবং সেদিন দুটো অ্যাক্সিডেন্ট মানে খুব মারাত্মক ছিল। আমি ছবিগুলো খুব বাজে অবস্থায় ছিল, যেন আমি ছবি পোস্ট করিনি এখানে। এবং 25 তারিখে আমি তারপরে আমার সেকেন্ড পোস্টটা দেই। পরপর দুটো জিনিস খুব তাড়াতাড়ি ঘটে যায়। এবং আপনার কাছে কি মনে হয় যে বৃষ্টি অতিরিক্ত স্পিড, বর্ষা তো বাংলাদেশ তো মনসুন তো প্রত্যেক বছরই আসে, মানে রাসেল ভাই এই বৃষ্টিতে কিন্তু আমি ওই রাস্তাগুলোতে মুভ করেছি, রাইট? কোনো গাড়ি কিন্তু স্পিডে চালানো হয়নি, সব গাড়ি মানে মরার ভয় আছে অবশ্যই, কারণ বৃষ্টিটা এমন ভাবে ছিল এবং পানি জমে ছিল রাস্তায়, বিভিন্ন স্পিডে চালানো আসলে কোনো স্কোপই নেই। আর প্রচুর জ্যাম ছিল, জ্যাম ছিল এবং জ্যামে চলার মতো অবস্থা ছিল না। এখানে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া খুবই বাবু। আমি কেন বলছি আপনাকে জানেন, সেটা হচ্ছে যে ওই যে আমরা তো ওই কুমিল্লার ঘটনাটা যাই না, ওখানে আমরা যেতে পারছি না, যেতে পারলে হয়তো খুব ভালো হতো এবং আমরা হয়তো যাবো, কিন্তু
আমাদের এই যে ঢাকার ব্যাপারটা, এটা নিয়ে হয়তো অনেকের ঠাট্টা, অনেক কিছু পড়াকে বলেছে। আসলে খুব স্বাভাবিক, আমরা করতেই চাই, কিন্তু আমাদের বাংলাদেশ তো বর্ষা, তো মনসুন তো প্রতি বছরই আসে, তাই না? তো কি মনে হয় আপনার কাছে, কি মনে হয় অ্যাকচুয়ালি ওই রাস্তা নিয়ে যে ঝামেলা ছিল, ঝামেলা এটা তো প্রথম থেকেই শোনা কথা, রাইট? এটা আমাদের আপনার এই ভূত এফএম শোতে তো অনেকেই শেয়ার করে। আমি লাস্টের বারও আপনাকে বলেছিলাম এসে যে ওই রাস্তায় এরকম কিছু দেখা যায়, এবং অনেকেই দেখেছে, আমি নিজেই দেখেছি। এখন এটা মানুষ কতটা বিশ্বাস করবে এটা তার উপরে। আপনি বিশ্বাস করবেন না, আমি কয়েকদিন আগে গিয়েছি, তখনও আমি ঠিক এই একই দৃশ্য দেখেছি যে রাস্তায় কাজ পড়ে আছে, মানে ব্যাপারটা হচ্ছে ওখানে হরহামেশাই কাজ পড়েছে। এবং এয়ারপোর্ট রোডে কেন গিয়েছিলাম, আমি বসুন্ধরা যাওয়ার সময় আমি ভুল করে ওই যে একটু সামনে যে এয়ারপোর্টের ওখান থেকে টার্ন নিয়ে আসছিলাম, তখন আমি আবারও দেখেছি যে ওখানে কাজ পড়ে আছে। ওখানে আমি প্রায় কাজ পড়া দেখি, আমার উত্তরা যাওয়া পড়ে, আমাদের কিছু ব্যবসায়িক কাজে যাওয়া পড়ে, তো ওখানে গেলে প্রায় আমি দেখি যে কাজ পড়ে আছে ভেঙে। হ্যাঁ, অবশ্যই কাজ পড়ে আছে। এবং ওই আলহামদুলিল্লাহ ওই জিনিসটা আমি আর দেখি নাই, সামনে চলে আসছে একবারই, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ফেস ইট। একটু বলবেন আজকে, একবার বলেন না, একবার কি দেখেছিলেন? ওটা তো তখন ছিল রাসেল ভাই, দ্যাট ওয়াজ দ্য টাইম। ওই সময় আমরা খুব অ্যাক্টিভলি ঘোরাফেরা করতাম এই ভূত প্রেত খোঁজা নিয়ে আর কি। 2012 সালের ঘটনা। আমি, আবরার ভাই আর আমরা গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে, সেটা হচ্ছে আপনার রাজেন্দ্রপুর এলাকায়। হ্যাঁ, সেখানে একটা ঘটনা ছিল ভৌতিক। তো ওই জায়গাটা আমরা দেখে আসার সময় তখন কালবৈশাখী, যেটা কিন্তু এই যে বৈশাখ সিজন আর কি, কালবৈশাখী হচ্ছে এবং বৃষ্টির সাথে। তো কালবৈশাখী আসবে, প্রচন্ড বাতাস ছুটছে। আমি আর আপনার ভাই বাইকে, আর সাথে আর একটা ছেলে ছিল আমাদের ছোট ভাই তন্ময়, ও বাইকে যাচ্ছে। তো ঠিক উত্তর আসতে আসতেই ঝড়টা ধরে ফেললো আমাদের। তো ঝড়টা যখন শুরু হবে রাসেল ভাই, লাইক ঝড় শুরু হচ্ছে, গাছ টাছ নড়া শুরু করছে ভয়ঙ্কর ভাবে, ভেতরে বাতাস। হঠাৎ করে আমি খেয়াল করলাম মনে আমার সামনে থেকে দৌড় দিল, এবং লাইক সুইফট হঠাৎ করে রাস্তায় দৌড় দেয় না মানুষ রাস্তা পার হওয়ার জন্য, জাস্ট লাইক দ্যাট। এবং আমি তখন বাজে রাত 9টা, 9:30 বাজে, এবং আমার বাইক তখন মোটামুটি ধরেন 70-80 কিলোমিটার স্পিডে ছিল। হ্যাঁ, খুব বেশি না, খুব কমও না। আমি এরকম সময় হঠাৎ করে আমি একই সাথে, আমরা পুরোনো বাইক চালাই দেখে, বাইকের জন্য অনেক বেশি আমরা হাত পা দুইটা ব্রেক ইউজ করি, আমরা অনেক আগে থেকে বাইক চালাই। তো আমি সাথে সাথে খুব দ্রুত ব্রেক করার চেষ্টা করলাম, এবং ব্রেকটা হলো। হ্যাঁ, ব্রেকটা হলো, বেশ কিছুটা ডিস্টেন্সে ব্রেক হলো, যেখানে মানুষটা ছিল তার আগেই ব্রেকটা হয়েছে। এবং আবরার ভাই ভয় পেয়ে গেছে, কারণ উনি আমার পিছনে ছিল। উনি যেহেতু পিছনে, হঠাৎ করে কি হয়েছে বাবু ভাই, কি? আমি বললাম, দেখলাম সামনে দিয়ে দৌড় দিল মানুষ, কত বড়। আমি তাকায় দেখতেছি আর কেউ নেই, যাওয়ার তো কোনো মনে হয়, কারণ জোরটা তো সে দিছে, সেটা হচ্ছে আমি খেয়াল করলাম ডান দিকে হচ্ছে আপনার ওই যে রাস্তার মিড আইল্যান্ড, সম্ভব না। এই পাশে যদি লোকজন পার হয়, কিন্তু তারপরে কিভাবে এতটুকু ম্যাটার অফ ফ্লিক, এত কম সময় সম্ভব না রাসেল ভাই, যে সেকেন্ডে দৌড় দিয়ে আমার বাইক, এবং সে পড়বে, হয় আমার বাইকের নিচে না পড়লেও সে চিৎকায় দূরে পড়বে কোথাও। আপনার এটা মাস্ট ছিল যে আপনার ধাক্কা মারার কথা থাকে, কারণ এত অল্প সময় কিন্তু পুরো ফ্রিজ করে ফেলা সম্ভব না বাইকে। রাইট, কিছু না কিছু একটা হিট হবে, অথবা সে একটা ফলস খাবে, সে কিছুটা দূরে যাবে, এরকম একটা কিছু একটা ঘটবে। তারপর আমি বলছে কি হয়েছে, আমি বললাম যে সামনে বলে, কারণ আমি নিজেই দেখতেছি না। উনি বলে আমিও তো কাউকে দেখিনি। এন্ড যেটা খেয়াল করলাম যে এটা হয়তো আমার ভালোর জন্য, সাইড অন্য, আমার বাইক থেকে একটু সামনেই আপনার একটা কি বলে মেইন হল, যেটা করে পিঠটা প্রায় মাটি থেকে প্রায় 1/2 ফিট বা 1 ফিট উঁচুর মতো জায়গায়। আমি যদি ওই স্পিডে যে পিঠটাকে হিট করতাম সরাসরি, আমার বাইকটা জাম্প করতো ওখান থেকে। আগে আপনাকে থামিয়ে দেওয়া হয়েছে, আপনি ব্রেক করতে বাধ্য হয়েছেন। ইট ওয়াজ আমি তখন চিন্তা করলাম ভালোর জন্য, আমার সাথে ভালোর জন্য হয়েছে। আই ডোন্ট নো হয়তো অনেকের সাথে কিভাবে হয়, বাট এটা হচ্ছে সেই বিখ্যাত রাস্তা যেখানে জিনিসটা হয়। ওই আমার লাক ফেভারে ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিয়ে চলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার কাছে সেকেন্ড ঘটনার জন্য আসবো, এটা জাস্ট একটু আমরা রিকল করলাম। আমরা একটা ছোট বিরতি এখন না নিলেই না, একটা বিরতি নিয়ে আমরা তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আশা করছি যে বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। Night comes alive with the new song. ওয়েলকাম ব্যাক।
শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং বাবাকে আমরা ছেড়ে দিই। আমরা বরং হচ্ছে আমরা আপনার সেকেন্ড স্টোরিটা শুনে আমরা ছেড়ে দেবো। তবে তার আগে ফেসবুকে আমাদের যে পেজটা রয়েছে, ভিডিও ফুটের যে পেজটা, সেই পেজে আপনারা অনেকেই অনেক কিছু লিখেছেন। আমি একটু পড়ে ফেলি আপনাদের লেখাগুলো। এখানে দেখছি নাম লিখেছেন, আমি আরবিতে, আমি জের জবর ছাড়া আরবি পড়তে পারি না। রিয়েলি সরি ফর দ্যাট, সুতরাং নামটা পড়তে পারলাম না। না, যে জবর মানে একদম প্রপার থাকতে হবে, মানে প্রত্যেকটার উপরে থাকতে হবে, এছাড়া মুশকিল আমার জন্য। আচ্ছা, যাই হোক, ত্রিনাক্ষী চৌধুরী আমাকে লিখেছেন। থাক, এতগুলো কমেন্টের মধ্যে কিছু বলবো না আমাদেরকে, তাহলে আপনি আমাদের ইমেল করে বলুন, কোনো সমস্যা নাই। ফেরদৌস তুষার আমাদের লিখেছেন যে লাশ কাটা ঘর নিয়ে কাহিনী বলেন। বানিয়ে তো বলতে পারি না ভাই, কিভাবে সম্ভব বলেন। জাওয়াদ আমাদের এসএমএস করেছেন, না এখানে কমেন্ট করেছেন এবং আমাদের সম্পর্কে তিনি লিখেছেন এবং তিনি একটা বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন, যে বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে বলতে গেলে আসলে অনেক কিছু বলা লাগবে, সো থাক। ফরদিন ইসলাম তুষার আমাদের, তবে আপনার এই জিনিসটা আমার মাথায় থাকলো। এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে আরো আছেন এখানে, নাম হচ্ছে ফরদিন ইসলাম তুষার, তিনি অ্যাপ দিয়ে শুনছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাপ দিয়ে শোনার জন্য আপনাকে। রবিউল হোসেন আমাদের সাথে আছেন, নাসরিন জাহান আমাদের সাথে অথই আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আব্বু আম্মু বাসায় নেই, তাই একা লাইট জ্বালিয়ে ভূত এফএম শুনছি, অনেক ভয় করছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রজত চক্রবর্তী এবং তার প্যারানর্মাল ঘটনা আছে, তিনি শেয়ার করতে চান। আমাদের অ্যাড্রেস তো আপনি জানেনই, ভূত এফএম। আনাম জাদ আমাদের সঙ্গে আছেন এবং তিনি আছেন আমাদের সঙ্গে আছেন সন্তোষ। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এমডি মাসুম রয় এবং আমাদের সঙ্গে আছেন অ্যালন বয় সজীব, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রুহুল আমিন, এছাড়াও সাইফ সাম আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আনিস মাহমুদ এবং তার জীবন থেকে ফুর্তি হারিয়ে গেছে সে অনেকদিন আগে, বাট রেডিও ফুর্তি হারাবে না মরণের আগে। বাহ, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের। এবং আমাদের ছেলে ফাইজুল মুস্তাফা মুন্না আমাদের সঙ্গে আছে এবং এছাড়া আমাদের সঙ্গে আছেন তাসনিন আহমেদ আকাশ, এছাড়াও এলমা হাসান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের আহমেদ, আমাদের সঙ্গে আছেন তহিদুল ইসলাম সুজন, এছাড়াও এমডি কামরুল আরাফাত আমাদের সঙ্গে আছেন, শেখ ফরিদ আমাদের সঙ্গে আছেন, রাজকন্যা রূপায়ন্তী আমাদের সঙ্গে আছেন নাজমুল সহ আরো অনেকে। আপনি যদি আমাদের এই পেজটা ভিজিট করতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে এবং আমাদের এই পেজটা ভিজিট করতে চাইলে রেডিও ফুর্তি www.bhutfm.russell অথবা facebook.com/bhutfm.russell অথবা www.radio.furti facebook.com/radio.furti এই দুটো জায়গায় আপনি কিন্তু আসতে পারেন। এবং আমাদের যে ইলুমিনেটি নিয়ে যিনি কথা বলতে চেয়েছেন, আমরা সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ কোনো একদিন, এবং আজকে না সেটা, এবং আমরা জানাবো সেটা নিয়ে আপনাদের। আপাতত আমরা চলে যাব হচ্ছে একটা ঘটনা, সেটা আমাদের সাথে আছেন আহমেদ বাবু, তিনি বলবেন, বাবু ভাই বলবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ওকে, শুনুন, আমরা শুনিয়ে বাবু ভাইয়ের কাছে একটা ঘটনা আছে আর একটা ছোট মানে কথা বলতে চাই। আমি হঠাৎ শুনে মনে পড়লো লাশ কাটা ঘর নিয়ে খুব কিউরিয়াসিটি মানুষের জন্য। অ্যাকচুয়ালি লাশ কাটা ঘর এই জিনিসটা নিয়ে মানুষের অনেক কিউরিয়াসিটি, অনেক ভয়, অনেক কিছু কাজ করে। ভয়টা কিসের থেকে কাজ করে? একজন মানুষ মরে গেছে সে থেকে না, তবে মরে যাওয়া মানুষের আশপাশ দিয়ে যারা ঘোরে সেটা কিন্তু খুব খারাপ রকমের একটা খারাপ জিনিস, এন্টিটিস। হ্যাঁ, আপনি একবার আমরা এখানে আলোচনা করেছিলাম এটা নিয়ে। হ্যাঁ, এবং এটা কিন্তু খুবই খারাপ একটা এন্টিটি, এবং এই কারণে কিন্তু ধর্মসম্মতভাবে বলা হয়, আমাদের ইসলাম ধর্মে তো বলা হয় এবং অন্যান্য ধর্মে বলা হয় যত দ্রুত সম্ভব সৎকার করে ফেলে। এবং
এই ধরনের জিনিস যদি কারো উপরে আসর করে, আপনি হয়তো জানেন রাসেল ভাই, আপনার মনে আছে কিনা, আমরা অনেক ছোট ছিলাম তখন, একজন মানুষ ছিলেন যিনি মানুষের কলিজা খেতেন পুরান ঢাকায়, এবং তার কিন্তু মাথায় সমস্যা ছিল, এবং সে তার জীবনে পড়েছি আমি সেখানে, মানে তার অ্যাবনর্মাল সাইকোলজি জানার জন্য। তো সে বলেছে তাকে একজন ডোমের সন্তান নিয়ে যেত এক সময় লাশ কাটা ঘরে, সেখান থেকেই তাকে প্রথম লাশ খাওয়া শেখানো হয়, এবং সে বিভিন্ন রকমের মানে খুবই ভয়ঙ্কর জিনিস। হ্যানিবল তো হ্যানিবল তো অন্য জিনিস, কাল্পনিক চরিত্র। হ্যাঁ এটা হচ্ছে বাস্তব হ্যানিবলের থেকে প্রচন্ড ভয়ঙ্কর একটা জিনিস। এই লোকটা নাকি পরবর্তীতে সুস্থ হয় তাকে চিকিৎসার পরে, বাট কেউ বিশ্বাস করতো না তাকে, ঠিক আছে, বিশেষ করা যায় না তারপরে। হ্যাঁ সেটাই। তো লাশ কাটা ঘর নিয়ে বেশি আগ্রহ থাকাটা আসলে আমার মনে হয় সমীচীন হবে না। কোন সময় কাকে কোন অ্যাবনর্মাল সাইকোলজি অ্যাটাক করে আই ডোন্ট নো। আচ্ছা দেখ, এখন যেটা বলবো মাছ নিয়ে রাসেল ভাই, আপনি যে একটু আগে বললেন যে মাছ জাল টান দিয়ে নিয়ে যাচ্ছে, মাছের সাথে কিন্তু পিশাচের একটা বাদী, মানে অ্যাকচুয়ালি এই ধরনের যে বাজে জিনিসটা জিন বা আমরা যেটা বলি, এদের বিভিন্ন কাইন্ড আছে। একটা শ্রেণী আছে যারা পানির আশেপাশেই থাকে এবং মাছের সাথে, এবং এটা কি গ্রামে কিন্তু ওই যে মেচোভূত এরকম টাইপের নামটাই আছে। এবং এমনকি আমরা রূপকথাতে বলি মারমেইড, কিন্তু এক ধরনের এই ধরনেরই বাজে এন্টিটিস। যদিও আমার কাছে পুরো যে ব্যাপারে ফেরি টেল বললেও, বাট এটা যাদের কাছে শুনেছি, এবং আমি কিছু প্রাচীন বইও পড়েছি যে সেখানে লেখা আছে মারমেইডের চেহারা সুন্দর মনে করার কোনো কারণ নেই, মারমেইড দেখতে খুবই কুৎসিত। এরকম পড়েছি আমি, এবং আমি খুব ভয়ঙ্কর বর্ণনাও পড়েছি মারমেইড। হ্যাঁ মানে সেটা অবশ্য যে ইস্ট মানে ওয়েস্টার না, ওয়েস্টে তো জিনিসটাকে অনেক সুন্দর করে মানে এটাকে আসলে মানুষ কালার করে দেয়। যে আপনি যে বললেন যে ওই যাদের কথা বললেন আলোচনা করতে, তারা অনেক কিছু চেঞ্জ করে ফেলে পৃথিবীতে। আচ্ছা যাই হোক, তো ভৌতিক ব্যাপারটা হচ্ছে এই মাছের ব্যাপারটা। আমি খুব ছোট ছিলাম, আমি তখন মানে আমার বয়স তখন হয়তো 6 মাস। আমার শোনা কাহিনী, ছোট মামার কাছে শোনা। আমার ছোট মামা আমার থেকে বয়সে 5-6 বছরের বড়, বেশি বড় না, উনি ছোট ছিলেন। তো সে খেলতে গিয়েছিল, আমি তখন আমার নানা বাড়িতে, সে পাশের যে পুকুর ছিল, আমার নানা বাড়িটা হচ্ছে আপনার ইব্রাহিমপুর এলাকাটা হচ্ছে খুব একটু তখন বেশ গ্রাম ভাব ছিল সময়। তো ওখানে একটা পুকুর ছিল, পুকুরটা নিয়ে অনেকেই বদনাম শুনেছে, অনেকেই নাকি অনেক কিছু দেখতে। তো একজন আমার ছোট মামাকে বলে যে এই পুকুরের পাড়ে একটা জায়গায় বলে কি আমার একটা সোনার আংটি হারায় গেছে, তুমি খুঁজে দিতে পারবে? তো আমার মামা খুব আগ্রহ নিয়ে এসে, ছোট মানুষ, সে ওই পানিতে খুব মানে সারাদিন লাফালাফি করে আংটি খোঁজার জন্য। তো এটা কি আর পাওয়া যায়? কিছুই পায় না। সে দুপুরের পরে বাসায় আসার পরে আমি তখন আমার মায়ের কোলে ছিলাম, তো উনি আমাকে কোলে নিতে চায়। তা আমাকে যখন কোলে নিতে চায় তখন নাকি আমি খুব কান্নাকাটি শুরু করি, এবং মানে উনি কোলে নেওয়ার পর থেকে আমার কান্নাকাটি শুরু হয়, কাঁদতে কাঁদতে একদম লাল হয়ে যায়, মুখ দিয়ে ফেনা বের হয়, মানে মানে অনবরত কাঁদছি। তো এরকম সময় আমার আম্মা তখন আমাকে, এখন কোনো না পেয়ে উনি দোয়া পড়ে না, তারপরে উনি নিয়ে যায় হুজুরের কাছে, ওখানে কাছাকাছি একজন মৌলানা ছিলেন ওনার কাছে। তো উনি দেখে নাকি বলে যে ওটার মধ্যে একটা বাজে জিনিস এসে তাকে ভয় দেখাচ্ছে, এবং এটা সম্ভবত কোনো পানির জিনিস আশপাশ থেকে আসছে। তো তখন দোয়া পড়ে দেয়, এবং দোয়া পড়ার পরে কান্নাটা থেমে যায়, এবং পরবর্তীতে আমার আম্মা আমার আরেক নানার কাছে নিয়ে যায়, ওনার হাতে একটা কাইতন পড়ে দেয়, এরপর থেকে কান্নাটা থেমে যায়। তো এই মাছের ব্যাপারটা যেটা বললাম, মাছের সাথে এই জিনিসগুলো কিন্তু রাসেল ভাই রিলেটেড, এবং এর আগেও আমি আপনাকে বলেছি যে অনেক মাছ কেটে নিয়ে আসলে দেখা যায় এরকম অনেক ধরনের ঘটনা, কারণ এক ধরনের পিশাচ আছে, মাছ চাওয়া রান্নার সময়, তারপরে যে মাছ কেটে ওই যে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আটকানো, এরকম অনেক ধরনের পিশাচ। এটা এক ধরনের পিশাচ, এক ধরনের বাজে জিন। এরা কিন্তু এরা বাথরুম, নোংরা জায়গা, ফিল্থি জায়গাগুলো, সেটাও একটা তারা থাকে, মাছের এই পিশাচ গুলোই থাকে সেখানে, এবং এদের দ্বারা মানুষ আক্রান্ত হতেই পারে। এর জন্য ঢোকার সময় সেটাই। তো আরেকটা ঘটনা কি মানে বলতে চাচ্ছিলেন নাকি এটাই সেটা? সো এটা ছিল ঘটনা, এবং আমরা সেটা শুনলাম। থ্যাংক ইউ বাবু ভাই আপনাকে আপনার ঘটনার জন্য। আমি একটা ছোট্ট একটা ইমেল পড়ে ফেলি এই ফাঁকে, এবং আশা করছি যে এই ইমেলটাও আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের এখানে একজন তাহেরা সুলতান, তিনি এসে ঘটনা শেয়ার করতে চেয়েছেন, বাট তিনি তার নাম
তার নামের নিচে ফোন নাম্বার দেন নাই, তো ফোন নাম্বার ছাড়া আমরা ফার্দার কন্ট্যাক্ট কিভাবে করবো আমরা বুঝতে পারছি না। আপনাকে কনফার্ম করবো কিভাবে, এবং আপনার সাথে আমরা কনফার্ম করার আগে তো কথা বলে নিতে হবে। সো আপনি আপনার অবশ্যই ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু আমাদের পাঠিয়ে দেবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আমরা সেকেন্ড ঘটনায় যাচ্ছি, যেটা হচ্ছে ইমেল। আমাদের আজকের সেকেন্ড ইমেল যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমি রাকিব, আমার বাড়ি নাটোর জেলার বড়াই গ্রাম থানায়, গ্রামের নাম গরফা। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। শুরু থেকেই আমি ভূত এফএম শুনে আসছি। কোনো কারণে কোনো এপিসোড মিস হয়ে গেলে আমি ডাউনলোড করে শুনি। ভূত এফএম সকল এপিসোড আমার সংগ্রহে আছে। ভূত এফএম এ এটা আমার সেকেন্ড ইমেল। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার পাশের গ্রামের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা। সেই গ্রামটির নাম কাটাখালী। আমাদের গ্রাম অর্থাৎ গরফা থেকে সেই গ্রামের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 17 বছর আগে। সে সময় ওই গ্রামে কোনো বিদ্যুতের আলো ছিল না, বলা চলে অজপাড়া গা। মসজিদটি ছিল সেই গ্রামের কবর স্থানের পাশে। কবরস্থানটা ছিল অনেক বড় আর ঝোপঝাড়ে ভরা আর নির্জন জায়গা। মসজিদটায় যাওয়ার জন্য সেই কবরস্থানের পাশ দিয়ে ছিল একটি সরু পায়ে হেঁটে হাঁটা রাস্তা। আশেপাশে দূরে 2-1টা বাড়ি ছাড়া তেমন কোনো বাড়িঘরও ছিল না, এবং বাড়িঘর ছিল না বললে চলে। সেই সরু রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে রাস্তাটা ব্যবহারের একটি সরু খাল। সেই খালে তখন পানি ছিল না, পানি ছিল। ঘটনার দিন রাতে ফজরের আজান দেওয়ার জন্য সেই মুয়াজ্জিন বাড়ি থেকে বের হন, এবং তার বাড়িটি ছিল মসজিদ থেকে বেশ খানিকটা দূরে। সব সময় তিনি বাড়ি থেকে উজু করে বের হতেন। কোনো এক কারণে সেই দিন তিনি উজু না করেই বাড়ি থেকে বের হন মসজিদের উদ্দেশ্যে। তিনি মোটামুটি ভালোই একজন সাহসী মানুষ ছিলেন। সেদিন রাতে তিনি একটু আগেই বাড়ি থেকে বের হন তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে। তখন রাত 2টা বা 2:30। তিনি সেই পায়ে চলা রাস্তা ধরে যাচ্ছিলেন কবরস্থানের পাশ দিয়ে। হালকা হালকা জ্যোৎস্না রাত, ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক, সব মিলিয়ে এক অচেনা পরিবেশ। অচেনা পরিবেশ কেন অচেনা পরিবেশ, আমার কাছে এটা জিনিসটা বোধগম্য হলো না। গ্রামে তো এরকমই থাকে। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পান যে 10 থেকে 12 ফুট লম্বা একটি বয়স্ক লোক সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, এবং সেই চিকন রাস্তাটার ওপর সে দাঁড়িয়ে আছে। তিনি লোকটিকে দেখে প্রথমে একটু ভয় পেয়ে যান, তারপর বুকে সাহস নিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন সেই লোকটি রাস্তার ওপর আড়াআড়ি ভাবে শুয়ে পড়ে, যাতে তিনি যেতে না পারেন। তখন তিনি লোকটিকে পাশ কাটিয়ে যেতে পারলেন না, এবং কারণ এক পাশে কবরস্থান আর অন্য পাশে ছিল খাল। তাছাড়া ওই মানুষরূপী যেটা শুয়ে পড়েছিল সে ছিল অনেক লম্বা। যেহেতু তাকে মসজিদে যেতেই হবে, তাই তিনি মনে সাহস সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে তার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তিনি যখন এক পা লোকটার গায়ের ওপর দিয়ে ওই পাশে দিয়েছেন, তখন তার অন্য পাটি 2 হাত দিয়ে ধরে ফেলল সেই লম্বা লোকটি। তিনি প্রচন্ড ভয়ে খুব ঘামছেন আর আল্লাহকে স্মরণ করতে লেগেছেন। এভাবে কিছুক্ষণ চলার পর তিনি আরো দোয়া পড়তে লাগলেন। এক সময় তিনি বুঝতে পারলেন যে তার পাটা একটু ঢিল হয়ে আসছে। তখন তিনি জোরে টান দিয়ে পাটা বের করে একটা দৌড় দিয়ে একটু সামনে চলে যান। পিছনে ফিরে তিনি দেখতে পান ওই লম্বা লোকটি বিশাল আকারের একটি মহিষে পরিণত হয়েছে, এবং সে পানিতে নেমেছে। তিনি সেটা দেখে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে মসজিদে চলে গেলেন। এরপর তিনি আর কোনোদিন গভীর রাতে বাড়ি থেকে বের হননি। এই ছিল ঘটনা।
আমার কাছে আরো অনেক প্যারানরমাল স্টোরি আছে যে আপনাকে আমি সময় করে ইমেইল করব। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের যে অতিথি সুদূর গৌরীপুর থেকে ঢাকা এসছেন এবং তার কাছে তার দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসবো। চলুন আমরা শুনি তার দ্বিতীয় ঘটনাটি। হেরুল ইসলাম, আমি ময়মনসিংহ থেকে আসছি। আমার নাম হেরুল ইসলাম। তো আমি সরাসরি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। ময়মনসিংহ থেকে আসছি, আমার নাম খায়রুল ইসলাম। জি জি বলেন, আপনার ঘটনা শুনি আমরা। ঘটনাটি হয়েছে, আমি যার কাছ থেকে শুনেছি তার নাম মোফাজ্জল হোসেন। জি। তো ওনার বাড়ি ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলায় শাহগঞ্জ সংলগ্ন ভুটিয়াকোনা গ্রামে। তো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 5-6 মাস পূর্বে। তো উনি কোন এক কাজে, উনি পেশায় কিন্তু ব্যবসায়ী ছিল। আচ্ছা। তো কোন এক কাজে সে শাহগঞ্জ সংলগ্ন অন্য একটি গ্রাম খলক বাড়িতে যেতে হয়। তো যাওয়ার সময় তার ভাতিজা হারুনকে সাথে নিয়ে যায় আর কি। তারা মোটর বাইকে যায়। তো কাজ শেষে তাদের বাড়ি ফিরতে প্রায় রাত আনুমানিক 2টা কি 2:30 বেজে যায়। তো শাহগঞ্জ এবং ভুটিয়াকোনা আসা যাওয়ার পথে তাজপুর গ্রাম পড়ে। তাজপুর গ্রামের একটি ব্রিজ থাকে, ব্রিজ ছিল, সেটা সেই ব্রিজ নিয়ে অনেক প্যারানরমাল ঘটনা অনেক শোনা যায়। মুফাজ্জল ভাইও অনেক ঘটনা শুনেছিল, কিন্তু সে কখনো ভাবেনি যে তার সাথে এরকম কোনো কিছু করতে পারে, কারণ সে প্যারানরমাল বিষয়ে বিশ্বাসী ছিল না। তো সঙ্গত কারণে রাত্রে যখন সে আসছিল, এইসব ঘটনা তার মাথায় কাজ করছিল যে ব্রিজের কাছাকাছি আসার পরে তার ভিতরে একটু ভয়ও কাজ করছিল। তো ব্রিজের একসময় ব্রিজের উপর ওঠার পরে মানে অনাকাঙ্ক্ষিত ভাবে তার মোটর বাইকটি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে সে একটু নার্ভাস ফিল করে। তো সে বাইক থেকে নেমে ভাতিজা হারুনকে নিয়ে বাইকটা চেক করার চেষ্টা করে যে কি সমস্যা হলো। তো স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন, স্টার্ট হচ্ছে না। তো হঠাৎ ওই দিন পরিবেশটা ছিল অনেকটা পূর্ণিমার রাত, জ্যোৎস্না ছিল। তো মোটামুটি আশেপাশে পরিবেশটা ভালোই দেখা যাচ্ছিল। তো মূল ঘটনা বলার আগে আমি আর ব্রিজের একটু বিবরণ দিয়ে যাচ্ছি যে শাহগঞ্জ থেকে যে রাস্তাটি আপনার চাঁদপুর ব্রিজ অব্দি আসে সেটা শেষ হয় এবং ব্রিজের অপর প্রান্ত থেকে ভটিয়ারকোনা এবং তাজপুর দুই দিকে 2টা রাস্তা চলে যায়। আচ্ছা। তো ব্রিজ এবং 2 রাস্তার মধ্যবর্তী স্থান 0 পয়েন্ট, যেটা আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। তো শাহগঞ্জে ব্রিজের এক প্রান্তে মুফাজ্জল ভাই এবং তার ভাতিজা হারুন বাইকের পাশে ছিল। তার বাইকটাকে চেক করার চেষ্টা করতেছিল যে ঠিক করার জন্য। তো হঠাৎ মুফাজ্জল ভাইয়ের দৃষ্টি পড়ে ব্রিজের মধ্যবর্তী স্থানে। তো হঠাৎ কি একজন অবয়ব ব্রিজের উপর দেখা গেল, সে পিছনের সাইডে দেখা অনেকটা মহিলাদের মতো তো হেঁটে যাচ্ছে। তখন মুফাজ্জল ভাই একটু ভয় পেয়ে গেল, ভাবলো সে তার উপস্থিত জ্ঞান যখন চালু করলো তখন সে চিন্তা করলো কেউ যদি তার সামনে দিয়ে যায় তাহলে তো পিছন থেকে আসতে হবে, মাঝ বরাবর তো কেউ আসতে পারে না, আর সামনে দিয়েও আসলে দেখা যাবে। তো আবার সে খেয়াল করছিল ভালো করে আমার পিছন থেকে কেউ আমাকে ক্রস করে যায়নি। তো ব্রিজের মাঝখানে হঠাৎ করে কে আসলো, মানে এইসব ভেবে সে একটু ভয় পেয়ে গেল। তো সে নিষ্পলক চোখে তাকিয়ে থাকলো, আর তার ভাতিজা হারুনের বয়স কম ছিল যার কারণে তাকে একটু বুঝতে দেয়নি বিষয়টা, যেন ভয় পেয়ে যেতে পারে এই কারণে। তো সে চুপচাপ দেখতে থাকে বিষয়টা। তো এক সময় এই অবয়বটি এই 2 রাস্তা এবং ব্রিজের 0 পয়েন্টের ওখানে দাঁড়ায়। এক পলকে মুফাজ্জলের দিকে মাথা ঘুরে তাকায়। তখন তার মানে অবয়বটা দেখে মুফাজ্জল খুব ভয় পেয়ে যায়। তো অবয়বটা এরকম ছিল যে তার শ্বাসের গর্জনটা অনেকটা বাঘের গর্জনের মতো শোনা যাচ্ছিল এবং চোখগুলো ছিল রক্তলা আগুনের মতো। হ্যাঁ, এই অবস্থা দেখে মানে মুফাজ্জল ভাই ঠিক থাকতে পারে না, মানে দৌড় পড়তে শুরু করে যেমন জানে উনি, এবং ভয়ে কাঁপতে কাঁপতে বাইকে অনবরত স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকে। তো এক পর্যায়ে আল্লাহর রহমতে বাইকে স্টার্ট নেয়, আর বাইকের ফ্ল্যাশ লাইটটা চালু হওয়ার পরে সে দেখে যে তার অবয়বটি নেই। তো
সে তাড়াহুড়ো করে তার তখনও খেয়াল ছিল যে তার ভাতিজা হারুন বাইকে উঠেছিল। তো সে বাইক এক সময় ব্রিজ ক্রস করে সে চলে যায়। জি। কিছু দূর যাওয়ার পরে এক সময় মুফাজ্জল ভাই তার ভাতিজাকে নাম ধরে ডাকে। তো সাড়া না পেয়ে ঘাড় গড়িয়ে পিছনে সিটে চায়, দেখে যে ভাতিজা হারুন নেই। তো সে ঘাবড়িয়ে যায় এবং বাধ্য হয়ে আবার ব্রেক করে চলে আসে ব্রিজের কাছে। তো পরে তো ব্রিজে যাওয়ার সাহস পায় নাই। পরে এলাকাবাসীকে সে ডাকাডাকি করে এবং গাড়িতে হর্ন বাজাতে থাকে। তো এলাকাবাসী ছুটে আসার পরে বিস্তারিত খুলে বলে এবং এলাকাবাসীকে নিয়ে সে ব্রিজের উপর হারুনকে অজ্ঞান অবস্থায় পায়, সে 0 পয়েন্টের উপর। তো হারুনকে পাশে একটা বাড়িতে নিয়ে গিয়ে জ্ঞান ফেরায় এবং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তারপরে যা বলে এরকম যে চাচা যখন মুফাজ্জল ভাই যখন হোন্ডা দিয়ে স্টার্ট করে চলে যাচ্ছিল, তখন তাকে রেখে চলে গেছিল। তার পিছন তার হারুন ভাতিজা ডাক ছিল, কিন্তু সে শুনতে পায়নি। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট বিরতি নিব। বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপে যাবো এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, tonight comes alive with Graminphone. নমস্কার রাসেল ভাই, আমি সমজিৎ। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে, বাট লাস্ট অ্যারাউন্ড 2 or 3 years আই এম ইন ইউএস। তো আমি অনেকদিন থেকে ভূত এফএম শুনছিলাম। তো কিছুদিন আগে আমার এক কলিগের কাছ থেকে আমি একটা ঘটনা জানতে পারি। তো আমি ভাবলাম যে এই ঘটনাটা সবার সাথে শেয়ার করা উচিত। তো আমার যে কলিগ, তার নাম উজ্জ্বল, ওরা যখন খুব ছোট ছিল, ক্লাস আই থিঙ্ক 3-4-এ, তখন ওরা ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনার বসিরহাট বলে একটা জায়গা থাকে। বসিরহাটের মালতীপুর গ্রামটার নাম ছিল মালতীপুর। তো ওই গ্রামটার আগে একটু বলে নি গ্রামটার সম্বন্ধে, যে তাহলে একটু আইডিয়া পাওয়া যাবে। ওখানে গ্রামটা মোটামুটি 2টো পাড়া ছিল, একটা উত্তর পাড়া, দক্ষিণ পাড়া। তো আমার এই বন্ধু উজ্জ্বলরা ওরা থাকতো উত্তর পাড়ায়। উত্তর পাড়ার একদম শুরুর বাড়িটা ছিল ওদের, এবং উত্তর পাড়ার ঢোকার মুখে ঠিক ওদের বাড়িটার পরেই একটা শ্মশান শুরু হয়েছিল। তো ওদের বাড়িটাতে ওই জন্য যখন ওরা ফার্স্ট বাড়ি ভাড়া নেয়, তখন সবাই মানা করেছিল যে ওই বাড়িতে যেতে মানা করেছিল, কারণ সবাই বলতো যে ওই বাড়িটা অনেক কম দামে ভাড়া নিচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে। এবং উত্তরপাড়া থেকে বেরোনোর পর একটা অনেকটা রাস্তা যেতে হয়, এবং রাস্তার দুই ধারে বেসিক্যালি ওই যে গ্রামটা, সেটা মাছ চাষ এসব করা হতো। অনেকটা রাস্তা যাওয়ার পর আরেকটা যে দক্ষিণ পাড়াটা শুরু হয়, এবং দক্ষিণ পাড়ার প্রথম বাড়িটা নিয়ে গল্পটা, এবং সেটা আমি কিরকম পরে বলবো। এবং দক্ষিণ পাড়ার ওই বাড়িটার আশেপাশে তেমন আর কোনো বাড়ি ছিল না, অনেকটা গিয়ে ওই বাড়িটা একদম চারপাশটা অনেকটা ফাঁকা। তারপর গিয়ে বাকি দক্ষিণ পাড়া পল্লীটা শুরু হয়েছে। এবার এই যে বাড়িটার কথা বলা হচ্ছে, দক্ষিণ পাড়ার প্রথম বাড়িটা, এই দক্ষিণ পাড়ার বাড়িটাতে একজন মহিলা, তার 4টে ছেলে ছিল। 4জন ছেলেকে নিয়ে থাকতেন ওখানে। তো এবার কেন থাকতেন, ওই বাড়িটাই ওনারা কেন ভাড়া নিয়েছিলেন, তার একমাত্র কারণ ছিল ওই মহিলার যিনি স্বামী, ওনার আসলে দুটো বিয়ে ছিল। তো উনি প্রথম বিয়ে করেন, এবং তারপর এখানে আরেকটা বিয়ে করে এই মহিলার সাথে ওনার 4টে সন্তান হয়। কিন্তু ওনার স্বামী মারা যান যখন, তখন ওনার স্বামীর সমস্ত ওই পেনশনের টাকা বা সমস্ত কিছু ওনার প্রথম বউ পেত। ওই জন্য এই মহিলা কিন্তু খুব অভাবে এনার কাটতো, দিন আনি দিন খাই, এরকম একটা অবস্থা। এবার এই 4টে ছেলের মধ্যে যে মেজো ছেলে ছিল, সে আমার ওই বন্ধু উজ্জ্বলের সাথে ও খেলা করতো। এবং বাড়িটার একটু বর্ণনা দিয়ে দিই। বাড়িটা হচ্ছে রাস্তা থেকে একটু ঢুকে, এবং বাড়িটার সামনে অনেকটা ফাঁকা জায়গা, এবং সেখানে প্রায় 2টো আম গাছ এবং 4টে কাঁঠাল গাছের মতো ছিল। ওই জন্য রাস্তা থেকে বাড়িটার ভিতরে খুব একটা ভালো করে দেখা যেত না, এবং লোকজন একটু ওই জায়গাটা একটু অ্যাভয়েড করতো। একটু গাছগাছালি প্রচুর বাড়িতে বলে একটু অন্ধকার দিনের বেলাতেও একটু অন্ধকার হয়ে থাকে। তো ঘটনাটা ঘটে একদিন, উজ্জ্বলের মুখে যে আমি শুনলাম, অনেকদিন ধরে, প্রায় 2-3 দিন ধরে ওই মেজো ছেলে ও খেলতে যাচ্ছিল না। তো হঠাৎ করে প্রায় 3 থেকে 4 দিন পর হঠাৎ করে উজ্জ্বলরা খবর পায়
যে ওখানে কিছু একটা অঘটন ঘটেছে ওদের বাড়িতে। তো যথারীতি গ্রামে যেটা হয়, একটা বাড়িতে কিছু একটা অঘটন ঘটলে সবাই মিলে সেখানে গিয়ে মানে দেখতে ছুটে যায় যে কি হয়েছে বেসিক্যালি। তো উজ্জ্বলরাও গিয়েছিল এবং ওখানে গিয়ে দেখে যে ওরা খুব বাজে একটা সিচুয়েশন, মানে কেউ রাতের বেলা কোনো একজন আততায়ী এসে বাড়ির মধ্যে চারজন মানে 4টে সন্তানের মা টোটাল 5জনকেই খুন করে রেখে গেছে এবং খুব মানে মর্মান্তিক ভাবে তাদের মেরে ফেলা হয়েছিল। মানে প্রত্যেককে গোটা বাড়ি ঘর জুড়ে একটা ধস্তাধস্তির চিহ্ন এবং মানে চারিদিকে রক্ত, এবং বোঝা যায় যে ওরা বাঁচার প্রচন্ড চেষ্টা করেছিল, কিন্তু মানে কিছু একটা ওদের মানে কেউ একজন যিনি এসেছিলেন তিনি খুব নির্মম ভাবে ওদের হত্যা করেন এবং প্রত্যেকের গলাটা মানে একদম মানে ঘাড় মটকে দেওয়া যেটাকে বলে, মানে গলাটা পুরো উল্টো দিকে ঘোরানো প্রত্যেকটা মৃত দেখে। তো মানে ওখানে উজ্জ্বলরা ওটা দেখে এবং তারপর অবভিয়াসলি ওটা নিয়ে পুলিশের অনেক কেস শুরু হয়েছিল এবং ওরা মানে রাত্রেবেলা পুলিশ গাড়ি নিয়ে ঘুরতো এবং পুরো জায়গাটাকে টহল দিত যে মানে আততায়ীকে খুঁজে বার করার জন্য। কিন্তু ওরা তেমন কাউকে পাচ্ছিল না, মানে তদন্ত করে খুব একটা পাচ্ছিল না। হঠাৎ করে এরকম একটা মানে আলাদা একটা মানে কারোর সাথে ওদের কোনো শত্রুতা ছিল কিনা সেটা নিয়েও মানে কেউ বলতে পারছিল না, একটু আলাদা আলাদাই থাকতো। তো এরকম যখন ঘটনাটা, তখন সবার মধ্যেই কিন্তু একটা মানে অস্বস্তি কাজ করতো যে ওরকম বাড়িতে একটা 4টে খুন হয়েছে। তো একেতেই বাড়িটা ওই গাছগাছালি নিয়ে অনেক অন্ধকার হয়ে থাকতো, তা লোকজন অ্যাভয়েড করতো। এখন তো লোকে আরো অ্যাভয়েড করতে শুরু করলো, মানে ওই বাড়ির সামনে দিয়ে যাওয়া। এবং সবাই কি করতো, রাত্রেবেলা কেউ যদি ওই বাড়িটার সামনে দিয়ে পাস করতো তখন ওরা ওয়েট করতো, মানে এক একজন ওয়েট করতো, আরো 2-3 জন এলে একসাথে দল বেঁধে ওরা ওই রাস্তাটুকু ক্রস করতো। তো এরকম করে চলছে, লোকের মধ্যে একটা ভয় আছে। তো এরকম একদিন রাত্রে হঠাৎ করে একজন পুলিশ উনি টহল দিচ্ছিলেন, তো টহল দিতে দিতে দেখলেন যে ওই বাড়ির সামনে একজন রিক্সাওয়ালা একটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। তো বেসিক্যালি এটা একটু আনইউজুয়াল, কারণ ওখানকার পাড়ার যে লোকজন তারা তো সবাই জানে যে এই বাড়িতে এরকম একটা ঘটনা এবং সবাই ভয় পাচ্ছে। তো তার মধ্যে একটা রিক্সাওয়ালা ওরকম ভাবে হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশটা তার কাছে এগিয়ে যায় এবং পুলিশের গাড়ি জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এত রাতে? তখন রিক্সাওয়ালা যেটা বলে তাতে মানে পুলিশ তো একটু মানে হতচকিত হয়ে যায়। রিক্সাওয়ালার বক্তব্য অনুযায়ী যে ও এই পাড়ায় নতুন রিক্সা চালাতে এসছে কিছুদিন আগে, তো ও এখান দিয়ে পাস করছিল যখন রাতের বেলা, তখন একজন মহিলা ওখানে দাঁড়িয়েছিলেন বাড়ির সামনে ঠিক, এবং ওই মহিলা হাত দেখিয়ে দাঁড়াতে বলে রিক্সাকে, এবং রিক্সাওয়ালা যখন জিজ্ঞাসা করে কোথায় যাবেন, তখন মহিলা খুব মানে ভীত সন্ত্রস্ত একটা গলায় বলেন যে আমাকে মালতীপুর, আমি খুব বড় বিপদে আছি, আমাকে মালতীপুর স্টেশন যেতে হবে, আমার 4টে ছেলে ঘরের মধ্যে ঘুমোচ্ছে, তো আপনি প্লিজ আমাদের নিয়ে চলুন এবং আমি মানে আমার ছেলেদের আমি তাহলে নিয়ে আসি। তো এটা শুনে রিক্সাওয়ালা তখন দেখেছে যে একজন মহিলা অত রাত্রেবেলা উনি ওরকম ভয়ের মধ্যে আছেন, একটু হেল্প করা দরকার। উনি তখন ওখানে দাঁড়িয়েছিলেন মহিলাকে হেল্প করার জন্য, এবং মহিলা বলে গেলেন যে আমি আমার ছেলেদের নিয়ে আসছি। এবার বেসিক্যালি রিক্সাওয়ালাটা ওই মহিলা ফিরে আসার জন্য ওয়েট করেছিল। তো মহিলা ভেতরে যান, তারপর আর ফেরেননি। তো উনি ততক্ষণ ওখানে দাঁড়িয়ে ওয়েট করছিলেন। এবার তো পুলিশ তো এসে সঙ্গে সঙ্গে ওকে বলে যে কোনো দরকার নেই, তুমি চলো এখান থেকে, কোনো ভাড়া নিতে হবে না তোমাকে। তখন ও বলে যে মহিলা খুব বিপদে আছেন, বলে ঠিক আছে বিপদ হলে আমরা বুঝবো, আমরা পুলিশ, তুমি ইমিডিয়েটলি আমাদের সাথে পুলিশ স্টেশনে চলো। তো রিক্সাওয়ালাটাকে ওদেরই মানে ওই পুলিশ যে কন্ট্রোলিং ভ্যান, ওর সাথে ধীরে ধীরে ওরা নিয়ে যায়। তখন রিক্সাওয়ালাটা কিছুই জানে না যে ওই বাড়িতে কি ঘটেছে। ওখানে পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি শুনেছো যে বাড়ি এখানে এই মালতীপুরে একটা খুন হয়েছে, এক মহিলা এবং 4 জন? বলছে হ্যাঁ, আমি এখানে কয়েকদিন হলো এসেছি রিক্সা চালাতে, তো আমি শুনছিলাম বটে যে এরকম একটা খুন টুন হয়েছে কোথাও। তো তাতে পুলিশ যখন ওকে বলে যে তুমি যে বাড়ির সামনে দাঁড়িয়েছিলে এবং সেটাই হচ্ছে সেই বাড়ি, এবং সম্ভবত তুমি যার সাথে কথা বললে, যে মহিলার সাথে বা বলেছো মনে করছো, তিনি সম্ভবত সেই মহিলা যিনি তার 4 সন্তানের সাথে খুন হয়েছে। এটা শুনে সেই রিক্সাওয়ালার একটা অদ্ভুত মানে স্ট্রেঞ্জ একটা রিয়াকশন হয় অবভিয়াসলি, এবং ভয়ে ও সঙ্গে সঙ্গে মানে ওই শকটা নিতে পারেনি এবং সে বমি করতে শুরু করে ওখানে। এবার রিক্সাওয়ালাটাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে হসপিটালে ভর্তি করা হয় এবং তারপর যথারীতি সে অনেক ভোগে এবং অনেক মানে তার শোনা যায়, মানে আমি মানে উজ্জ্বলের মুখে যা শোনা, এবং অনেকদিন ভোগার পর মানে সে ঠিক হয়নি, সে মারা যায় আলটিমেটলি। রিক্সাওয়ালাটা মারা যায় মানে ওই শকটাতে। এবার এখানে ঘটনাটা শেষ হয়ে গেলে পারতো, কিন্তু এরপর ছোটখাটো ঘটনা ঘটতে থাকে ওই বাড়ির চারিদিকে। তো একটা ঘটনা উজ্জ্বলের, মানে আমি যখন লাস্ট উজ্জ্বলের ফ্যামিলিতে মিট করেছিলাম তখন উজ্জ্বলের মায়ের কাছে শুনলাম, কাকিমা
আমার কাছে। তো উনি বলছিলেন যে ওই তারপর থেকে সবাই মোটামুটি বাড়িতে অ্যাভয়েড করতে শুরু করে, মানে ওই জায়গাটার দিকে, মানে প্রয়োজন পড়লে তারা একটু ঘুরে যেত। এরকম করে দিন যাচ্ছে, দিন যায়, দু তিন মাস যাওয়ার পর যখন সবার মধ্যে ভয়টা একটু থিতিয়ে পড়েছে, এই সময় মানে সবাই আবার নর্মাল লাইফে যখন ফিরে গেল, সবাই যে যার মতো ওই জায়গাটা পাস করতো। আর ওই ভয়ের ব্যাপারটা তখন আর কারো মনে, সবাই একটু মানে ভুলে গেছে ভয়, এরকম একটা ঘটনা ঘটেছিল। তো একবার ওরকম ওই গ্রামে উজ্জ্বলরা তো যে পাড়ায় থাকতো, তো ওই মানে যে পাড়াতে এই বাড়িটায়, সেই পাড়াতে একটা গাজন বসে। মানে ওই গাজন হচ্ছে ওই গম্ভীরা বা গাজন এই টাইপের গানগুলো হচ্ছে, ওরা মানে বড় করে চাঁদোয়া টাঙিয়ে তার নিচে সব ধর্মীয় গান টানি সব হয়। তো ওখানে সবাই, গ্রামের সবাই ওখানে যায় এবং ওখানে বসে ধর্মের গান শোনে। অনেক রাত পর্যন্ত হয়, মোটামুটি মানে রাত 2-2-2:30 পর্যন্ত হয়, এবং সবাই তারপর নিজের বাড়ি ফিরে আসে যে যার। তো উজ্জ্বলের একবার ওরকম ওখানে গাজন হচ্ছে, তো উজ্জ্বলের মারা তো ওরা তো অন্য পাড়ায় থাকে, তো ওরা ওই দক্ষিণ পাড়ায় যাওয়ার জন্য, রাত তখন হয়ে গেছে মোটামুটি 12টা 12:30। তো উজ্জ্বলের ভাই এরা সব বাড়িতে ঘুমোচ্ছে। তো উজ্জ্বলের মা উনি কাকুকে বললেন, মানে ওনার স্বামীকে বললেন যে চলো আমরা একটু, এরা তো ঘুমোচ্ছে, আমরা একটু গান শুনি। তো ওরা মোটামুটি রাত্রেবেলা দুজন মিলে হাঁটতে হাঁটতে ওরা মানে গিয়েছেন। তো এবার গাজন যেখানে হচ্ছে, যে বাড়িটাই মানে যারা অর্গানাইজ করেছে ব্যাপারটা, তো সেই বাড়িতে যাওয়ার দুটো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে মানে ওই দক্ষিণ পাড়ার সামনে দিয়ে ঘুরে একটা যায়, আর আরেকটা শর্টকাট রাস্তা আছে যেটা যায় হচ্ছে মানে একটু গাছগাছালি, মানে একটা জঙ্গলের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে আবার পরে এই যে এই বাড়িটা যেখানে এই অঘটনটা ঘটেছিল তার পেছন দিক। তো ওরা যাওয়ার সময়, উজ্জ্বলের মা এবং বাবা ওরা যাওয়ার সময় কিন্তু গেছেন হচ্ছে ঘোড়া রাস্তাতে। ওখানে গিয়ে ওরা গান শুনেছেন মোটামুটি অ্যারাউন্ড 1টা-2টো পর্যন্ত। তারপর ওরা হঠাৎ খেয়াল হয়েছে যে বাচ্চা দুটো বাড়িতে ঘুমোচ্ছে, তো এবার ফেরা উচিত। তো উজ্জ্বলের মা, মানে বাবার মা, ওরা যখন ফিরছেন, তো ফেরার সময় হঠাৎ উজ্জ্বলের মা আবার প্রচন্ড সাহস, উনি বললেন যে কি দরকার আবার এতটা রাস্তা ঘুরে যাওয়া, তো চলো এই যে শর্টকাটটা, মানে যেটা ওই বাড়ির পেছন দিয়ে যায়, এই শর্টকাটটা দিয়ে চলে যায়। তো উজ্জ্বলের বাবা বললো ঠিক আছে চলো, এমন তো আর মানে এখন তো মানে অনেকদিন হয়ে গেছে, এখন আশা করা যায় ভয়ের কিছু নেই। তো আর সত্যি কথা বলতে ওদের অত মাথাতেও ছিল না যে এই বাড়িটার পাশ দিয়ে ওই রাস্তাটা যায়। তো ওরা যেতে যেতে তখন মানে ওই গ্রামের দিকে অত আলো টালো পৌঁছয়নি, আর এটা অনেক বছর আগেকার কথা, মানে প্রায় অ্যারাউন্ড মোটামুটি হয়তো 25 বছর আগেকার, 25-26 বছর। তো ওরা রাত্রেবেলা তো অত আলো টালো নেই, চাঁদের আলো আছে, সে গাছগাছালির ফাঁক দিয়ে সে রাস্তার উপর পড়েছে, এবং রাস্তার বিভিন্ন জায়গায় মানে খন্ড খন্ড ভাবে আলোকিত হয়ে আছে চাঁদের আলোতে, মানে কোনো ইলেকট্রিসিটি নেই। ওরা দুজনে মিলে স্বামী স্ত্রী কাকু কাকিমা ওরা গল্প করতে করতে রাস্তা দিয়ে আসছেন। হঠাৎ করে ওই বাড়িটা যেখানে ঘটনাটা ঘটেছিল এবং তার পেছন দিকে হঠাৎ করে ওরা দেখলেন যে রাস্তার ঠিক মাঝখানে একজন কেউ বসে আছে, মানে বোঝা যাচ্ছে যে গায়ে সাদা রঙের একটা কাপড় জড়ানো, এবং চুপচাপ ওই দিকে মানে পেছন ঘুরে বসে আছেন। ওরা দেখতে পাচ্ছে না কিন্তু মুখটা, পেছন ঘুরে বসে আছেন এবং কিছু একটা করছে বসে। তো এটা শুনে তো মানে ওরা হঠাৎ করে থমকে যান। একে রাস্তা মানে রাত্রেবেলা, অত রাত এইটার সময়, তার উপর ওরকম মাঝ রাস্তায় বসে হঠাৎ ওরকম করে কেউ কিছু করছেন। তো বেসিক্যালি উজ্জ্বলের বাবা সামনে ছিলেন, তো উনি ভেবেছেন হয়তো কোনো মহিলা রাস্তার মধ্যে বসে বাথরুম করছে, ওই জন্য উনি হঠাৎ করে ঘুরে যান। ঘুরে গিয়ে উজ্জ্বলের মাকে বলেন যে ওখানে একজন মহিলা মনে হয় বসে আছেন, তো আমরা যদি ওই দিকে, এখন উনি যদি আমাদের আওয়াজ পান, তুমি খুব একটা বাজে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বেন, তো একটু দাঁড়িয়ে যাও, আমরা তারপর যাবো আমরা। ওই উজ্জ্বলের মাও যথারীতি দাঁড়িয়ে যান ওখানে। কিন্তু ওরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর, প্রায় মোটামুটি 1.5-2 মিনিট দাঁড়িয়ে থাকার পরও মহিলার ওঠার কোনো লক্ষণ ওরা দেখতে পেলেন না। উনি কন্টিনিউয়াস ওখানেই বসে আছেন এবং পেছন ঘুরে, এবং কি করছেন সেটা এরা এই দিক থেকে বুঝতে পারছেন। ওরা তখন পেছন থেকে আওয়াজ দেয় যে কে বসে আছেন ওখানে, এরকম বলে আওয়াজ দেয়। এবার যেই আওয়াজ দিয়েছেন অমনি ওই যে মূর্তিটা, সে ওরকম বসে বসে পেছন ঘুরে ওদের দিকে তাকিয়েছে, এবং যেই তাকিয়েছে ওটা দেখে ওদের গোটা গায়ে শিহরণ খেলে গেছে। কারণ কি, মানে যেই ঘুরেছে অমনি দেখছে, মানে বলছে, মানে উজ্জ্বলের মার মুখে যা শুনলাম, বলছে দুটো মুখের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দুটো চোখ, এবং চোখ দুটো এত বড় এবং জল জলে, বেসিক্যালি আমরা শুধু চোখটার দিকে তাকিয়ে আমাদের পুরো
পা থেকে মাথা, মানে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত গোটা শরীরের রোম খাড়া হয়ে গেছে, এবং তিনি একদৃষ্টে মানে একদম ওই জ্বলন্ত চোখ নিয়ে পুরো আমাদের দিকে জাস্ট তাকিয়ে আছেন, আর কিচ্ছু করছেন না, শুধু চুপচাপ বসে ঘুরে আমাদের দিকে তাকিয়ে আছে। এবং ওটা দেখলেই তো ওরা সঙ্গে সঙ্গে পেছন ঘুরে দুজনে মিলে দৌড়, এবং দৌড়াতে দৌড়াতে তারপর ঘুরে মানে ফেরত পথে অন্য যে রাস্তাটা ওইটা দিয়ে হাঁপাতে হাঁপাতে রাম নাম করতে করতে দৌড়াতে দৌড়াতে ওরা যখন বাড়িতে গিয়ে নিজের বাড়িতে গিয়ে দরজা মানে ওরা এক বাড়িতে ভাড়া থাকতো উজ্জ্বলরা, তো ওই বাড়িতে গিয়ে যে বাড়ির মালিক তার দরজায় নক করতে শুরু করে, এবং উনি অত রাত্রে অবভিয়াসলি উনি দরজা খুলেছেন, দিয়ে বলেছেন কি হয়েছে তোমরা এরকম হাঁপাচ্ছ কেন? তো ওরা বলেছে যে এরকম আমরা ওই রাস্তাটা দিয়ে আসছিলাম, তো রাস্তায় এরকম দেখলাম যে একজন কেউ বসে আছে, এবং সে ঘোরার পর তার চোখ দুটো এত বড় এবং এত মানে ভয়ঙ্কর ভাবে একটা অদ্ভুত একটা মূর্তি। তো সেটা দেখে আমরা আর মেয়েদের ভয় আমরা আর অন্য রাস্তা দিয়ে দৌড়ে এসেছি। তো এটা শুনে এবার ওই বাড়িতে দুটো ভদ্রলোক থাকতেন ভাড়া, আরেকটা ভাড়া উজ্জ্বলদের ফ্যামিলি ভাড়া থাকতো, আর আরেকটা ফ্যামিলি ভাড়া থাকতো, দুজন ব্যাচেলার ভদ্রলোক, দুজনে ইন্ডিয়ান অয়েলে চাকরি করতেন। ওরা তখন বললো, ওরা এবার একটু সাহসী, যেহেতু ওরা ব্যাচেলার, তখন একটু বয়স কম, ওরা তখন সাহসী, ওরা বলবো কই দেখি ভূত দেখবো, আমরা ভূত দেখবো বলে ওরা বেরিয়ে আসে, বলে যে কোথায় হয়েছে, বলছে এরকম ওই যে ওই বাড়িতে এই ব্যাপারটা হয়েছিল, তার ঠিক পাশের যে রাস্তাটা সেখানে ওরকম আছে। তো ওরা বলে না আমরা এখনই যাচ্ছি, আমরাও দেখতে যাবো, দেখি কি। ওরাও যান, এবং ঠিক এক্স্যাক্টলি মোটামুটি 8 ঘন্টা 40 মিনিটের পর ওরাও দৌড়াতে দৌড়াতে ফিরে আসে, এবং ওদের জিজ্ঞাসা করা হয় কি দেখলে, এবং ওরাও সেম জিনিসটা বলে যে ওখানে কেউ একটা ওরকম ভাবে বসেছিল। ওরা গিয়ে যখন ডাকে যে কে আছে ওখানে বসে, ঠিক এক্স্যাক্টলি ওরকম হিংস্র ভাবে ওই যিনি বসেছিলেন উনি ঘুরে থাকান, এবং তার চোখ দুটো এত বড় এবং ভয়ঙ্কর ভাবে জ্বলছে। তো ওটা দেখে ওরা তো একটু সাবধান হয়ে ছিলই, এবং তারপর ওটা দেখার পর ওরা ওরা আর 1 সেকেন্ড ওখানে দাঁড়ায়নি। তারপর এই ধরনের ঘটনাগুলো ছোটখাটো ঘটতো, তবে এই ঘটনাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, তাই আমি ভাবলাম যে হয়তো ভূত এফএম এর সমস্ত লিসনারদের সাথে যদি শেয়ার করতে পারি তাহলে খুব ভালো লাগবে আমার। ভূত এফএম খুব ভালো লাগে শুনতে, এটা আরো 100 বছর চলুক, আমি এই প্রার্থনাই করি। আপনারা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় ভিডিও ফুড 8.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে হচ্ছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আমি প্রথমেই চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার দুটো ঘটনা ছিল, তার মধ্যে আপনার সেকেন্ড ঘটনাটা আমরা আগে শুনি। একটু কাছে এসে কথা বলতে হবে, আপনার সেকেন্ড ঘটনাটা আমরা আগে শুনি। হ্যালো লিসেনার, দিস ইজ রাজ ফ্রম ধানমন্ডি। তো আজকে আমি আমার লাইফের যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো, এটা অনেক বছর আগে, আজ থেকে প্রায় 5-6 বছর আগে। তখন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী, চাটকিল থানা। তো নর্মালি আমি ওখানে করি, আমার হোম ডিস্ট্রিক্টে। তো 5-6 বছর আগে তখন আমার আঙ্কেল, উনি বাইরে থেকে বাংলাদেশে আসছে, তো ফ্যামিলির সাথে ঈদ করার জন্য উনি আমার হোম ডিস্ট্রিক্টে যায়, হোম টাউনে। তো আমি উনি যাওয়ার কয়েকদিন পরে আমি যাই আর কি। তো যাওয়ার উনি যখন ওখানে ঈদ করার জন্য যায়, তো ফ্যামিলির সাথে উনি যায় একসাথে। তো আমাকে ফোন করে আর কি যাওয়ার জন্য, যে কখন যাব। তো আমি ঠিক রমজানের ঈদের 1 সপ্তাহ আগে আমি যাই আমার হোম ডিস্ট্রিক্টে। তো ফাইন, আমি নর্মালি ইয়ার সময় এটাকে কি বলে রোজার সময় একসাথে সেরি খেয়ে তখন আমি একবারে ঘুমাই নামাজ পড়ে। তো ওই দিনে একই রকম ছিল। তো আমি সেরি খেয়ে সারা রাতে আর ঘুমাই নাই, একসাথে মোবাইল কিছু মিউজিক শুনে আমি কি করলাম, সেরি খেয়ে তারপর শুইলাম। একটু পরে আমরা ইফতারের পরে ডিনার করে আপনি একদম মাঝখানে না ঘুমিয়ে একদম সেহরি খেয়ে তারপরে সেরি খেয়ে আমি একবারে ঘুমাই। তো হঠাৎ করে আমার ফোনে ভাইব্রেশন হচ্ছে, যে আমি দেখলাম আমার চাচা ফোন দিচ্ছে বারবার। আমি বললাম এই টাইমে কেন ফোন দিবে? পরে আমি ফোনটা রিসিভ করলাম, আমাকে বলতেছে যে তুই কই? আমি বললাম যে আমি তো ঘুমাচ্ছি, বা একটু আগে সেরি খেলাম, বলে একটু বাসায়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আসতেছি, কোনো সমস্যা? মনে হচ্ছে সামথিং হ্যাপেন্ড, ওনার কথার এক্সপ্রেশন গুলো এরকম ছিল। ঠিক আছে ফাইন, আমি আসতেছি। তো ওই দিন আবার আমার বাসায় আমার একটা কাজিনও ছিল আমার সাথে, ভিতরে কি বলে। তো আমরা গল্প করতে করতে একসাথে গল্প করলাম, তো দুইজন একসাথে ঘুমাইলাম। যখন আমার আঙ্কেল আমাকে ফোন দিচ্ছে, পরে আমি গেলাম ওনাদের বাসায়। তো আমার রুমের যেই জানালাটা
ওটা বরাবর উনারদের রুম আর কি। তো আমি ঘুরে আগে ওনাদের মেইন দরজাতে না গিয়ে আগে আমি জানালাটা আমি নক দিচ্ছি খোলার জন্য। তো যখন আমি জানলাটা নক দিলাম, আমার চাচা উনি জানলাটা খুলে আমাকে বললো, আমি বললাম যে কি ব্যাপার, কি হয়েছে? তো উনি বলে যে দেখ। তো আমি দেখলাম যে ঠিক বেডের উপরে আমার চাচি উনি শুয়ে আছে, বাট মনে হচ্ছে একটু অ্যাবনর্মাল। আমি বললাম যে কি হয়েছে? বলে যে ভিতরে। তো আমি বাসার ভিতরে গেলাম, রুমে ঢুকলাম, আমি দেখলাম যে একটু পরে দেখলাম যে আমার চাচি উনি না মানে অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে এমন ভাবে উঠতেছে বেড থেকে, মনে হচ্ছে মানে 1-2 কেজিস কোনো কিছু যেরকম মুভ অন করলে ততটা ইজিলি উনি মুভ করতেছে। পরে উনি একটু পরে উঠতেছে, আবার খুব লাফ দিয়ে আবার বেডের মধ্যে পড়ে যাচ্ছে, কি এক অবস্থা। মাঝে মাঝে উনি হাত পা গুলা খুব মুভ করতেছে। তো আমরা খুব ভয় পাচ্ছি আর কি বারবার। এমন হচ্ছে যে আমরা 3 জনকে উনি রুম থেকে বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা আর কি। তো তারপর আমার সাথে আমার যে কাজিনটা ছিল, ও আবার মাদ্রাসার লাইন থেকে পড়াশোনা করছে, তো কোরআন হাদিস খুব ভালো জানে আর কি। তো সূরা পড়তেছে, সূরা ইয়াসিন, তারপর আয়াতুল কুরসি, আরো কিছু সূরা পড়তেছে, কিন্তু কোনোভাবেই ওটা রিলিফ হচ্ছে না, আরো বেশি অ্যাগ্রেসিভ, মানে রুম থেকে বের হয়ে যাবে। পরে সাথে সাথে কি করলাম, মসজিদের যে হুজুর ছিল ওনাকে ফোন করলাম, তো উনি একটু পরে আসলো। ও এর ভিতরে একটু হয়েছে কি রাসেল ভাইয়া, সেটা হচ্ছে যে আমাকে আমার যে কাজিনটা বললো যে কোনো কিছু হাড্ডি নিয়ে আসতে বাইরে থেকে। তো আমি কি করলাম লাইট দিয়ে, আমি খুব ভয় পাচ্ছি এই জন্য যে ওইটা যদি আমাকে প্রসেস করে তাহলে আমি কি করবো, এই একটা ভয়ে। তারপর আমি লাইট নিয়ে বের হইলাম, অনেক খোঁজাখুঁজি পরে একটা হাড্ডি আমি নিয়ে আসলাম হাতে করে। পর উনার মুখের মধ্যে যখন দিলাম, তখনই উনি চিৎকার, এত জোরে চিৎকার করতেছে, মনে হচ্ছে যেন পুরাটা বিল্ডিং উনি ভেঙে ফেলবে, এরকম অবস্থা আর কি। আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছে। তারপর আমরা রুমের ভিতরে লক করে আমরা 3 জন ভিতরে বসে আছি, আমি, আমার কাজিনটা, আমার চাচা, ঠিক আছে। আর উনার এরকম অ্যাবনর্মালিটি গুলো দেখতেছি। তো একটু পর হুজুর আসলো, মসজিদের হুজুর আসলো, কিন্তু হুজুরও অনেকভাবে ট্রাই করতেছে, কোনোভাবে উনি অনেক দোয়া দুরুদ অনেক কিছু জারফুক যেটাকে বলে আর কি, অনেক ট্রাই করতেছে, কোনোভাবে উনি আবার নর্মাল হচ্ছে না। তো ফাইনালি কি করলো, হুজুর আরেকজন যারা এক্সারসাইজ করে আর কি, ওরকম ইসলামিক টিচার খুব ভালো, অনেক দূরে থাকে, ওনাকে ফোন করছে। তো উনি আস্তে অলরেডি প্রায় সকাল 6:30 বা 7 AM। তারপর উনি আসলো, উনি এসে তারপর অনেক দোয়া দুরূপ পড়ে অনেক কিছু করে তার ফাইনালি ওটা রিলিভ করে আর কি ওনার থেকে, বডি থেকে। তো রিলিভ করার পরে উনি কি করে, তো জিজ্ঞেস করে আর কি যে কিভাবে হয়েছে। তো বলে যে আমি পুকুরে নর্মালি আমার চাচি উনি কি করে অন্যান্য দিন সেরি খেয়ে অজু করে কোরআন শরীফ পড়ে তারপর নামাজ পড়ে, কিন্তু আনফরচুনেটলি উনি কি করছিল, অন্যান্য সময় ওয়াশরুমে অজু করে, কিন্তু এইবার ওয়াশরুম না করে ওনাদের বিল্ডিং এর পাশে একটা অ্যাবান্ডন একটা পুকুর আছে, ওই পুকুরে উনি অজু করতে গেছে, ওখান থেকে ওনাকে প্রসেস হয়েছে আর কি। তো বলে যে ঠিক আছে, এটা তুমি কোত্থেকে তোমাকে ধরছে? বলে যে আমাকে যে পুকুর পাড়ে গত 5 বছর আগে আমি ছিলাম, তারপর আমি আবার আসছি, আমি যাবো না। তারপর অনেক কষ্টে অনেক জারপোক করে তো ফাইনালি অনেকে থেকে রিলিভ করানো হয়। তারপরে রিলিভ করার পরে যখন ওনার সেন্স আসে নর্মালি আর কি, তখন অলরেডি সকাল 8টা বাজতেছে, কিন্তু সেন্স আসা পরে বলতেছে কি ব্যাপার, আমি তো এখন করবো, আমি তো এখন কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো, সবাই লোকজন এখানে কি করে, কিন্তু অলরেডি তখন কিন্তু 8টা বাজতেছে। এর ভিতর যে এত কিছু হয়ে গেছে রাসেল ভাইয়া, উনি কিন্তু বলতে পারবে না। পরে উনি প্রচুর কান্নাকাটি করতেছে, ওনার পুরোটা বডি প্রচুর ফেইন করতেছে, হাত ফেইন করতেছে। পরে ওই হুজুরের সাথে আমি গিয়ে ওনার জন্য তাবিজ আনি অনেক দূর থেকে এনে, তারপর তাবিজটা করার পরে আস্তে আস্তে এটা খুব ঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। যারা আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তারা চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radio.fm। আর যারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে। এবং এখানে যে আপনারা লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আমাদের পোস্ট, জানান কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, এভরিথিং। এবং সারা সপ্তাহ জুড়ে আমরা খুব কেয়ারফুলি আপনাদের এই জিনিসগুলো দেখবো এবং চেক করব। আপাতত চলে যাচ্ছে আবারও একটা ছোট্ট বিরতিতে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Bhoot FM, the night comes alive. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। চলে যাব আমাদের
শেষ অতিথির ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাদি এলাহি এসটি মিরপুর থেকে বা ঢাকা কলেজে পড়ছি। জি। যে ঘটনা চলে যাচ্ছি, ঘটনাটি হচ্ছে 2006 সালের একটি ঘটনা, যেটা আমার সেজ চাচুর সাথে ঘটে গিয়েছিল। ওই সময় উনি আসলে ব্যবসা শুরু করেছিল এক সময়, তখন ব্যবসায় একটু ভালো লাভ মানে আশা মানে কি বলে সে আর কি পাচ্ছিল। তো তার আর কি ব্যবসার কাজের প্রয়োজনে একটা গাড়ি কেন দরকার হয়ে যায়, প্রাইভেট কার, ঢাকার বাইরে আসা যাওয়া করার জন্য। তো সে ওই সময় কম দামে একটা ভালো গাড়ি খুঁজছিলেন। তো এক সময় মানে খোঁজ করতে করতে সে একটা গাড়ি পেয়ে যায়। তো হয় কি, সে কম দামে গাড়িটা পায়, তো সে একজন ড্রাইভারও রাখে। যাই হোক, আসা যাওয়া করার জন্য সে ব্যবসায় কাজের জন্য সে ওই গাড়িটি ইউজ করতো। তো একদিন হলো কি, রাত্রেবেলা সে আসছিল বাসায়, আসার জন্য সে গাড়িতে উঠে। তো উঠে সে গাড়ি ঠিক পিছনে ডান পাশে বসে। ডান পাশে বসে যখন সে বসে, তখন সে রাস্তার লাইটের আলোতে দেখলো যে তার গাড়ির ঠিক সিটের ঠিক বাম পাশে একটি ভাঙা পুতুল পড়ে আছে। তো পুতুলটা দেখে উনি হঠাৎ করে আচমকা একটু হয়ে যায় যে আসলে এটা কোথা থেকে আসলো। তো কিছু মনে না করে উনি এটা ফেলে দিল আর কি, পুতুলটা বাইরে। তারপরের দিন, ওই দিন উনি রাত্রেবেলা বাসায় চলে গেল। তো ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠে আবার যখন অন্য কাজের জন্য আবার যখন গাড়িতে আসলো, এসে দেখলো যে ওই পুতুলটি আবার ওই একই জায়গায় পড়ে আছে। তো ব্যাপারটা উনি মনে মনে একটু রাগ হইলো, আবার একটু ভয় পেলো। তো সে ড্রাইভারকে একটু রাগারি করলো যে জিনিসটা এখানে আবার কিভাবে আসলো। তখন সে পুতুলটা আবার ফেলে দিল। তো ওই দিন রাত্রেবেলা উনি বাসায় চলে আসলো। বাসায় এসে যেটা হলো, ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়লো। তো ঘুমিয়ে উনি একটা স্বপ্নে দেখলো যে একটা মেয়ে, ছোট বাচ্চা, এই 7-8 বছর বয়সী হবে। মেয়েটার খুব উস্কো খুস্কো ছিল চুলগুলো, তারপরে একটু নোংরা টাইপের ছিল মেয়েটা। তো মেয়েটার চোখটাও খুব লাল ছিল। তো মেয়েটা খুব রাগ হয়ে ওই হাতে সেই ভাঙা পুতুলটি নিয়ে আমার চাচুকে জিজ্ঞেস করছিল, তুমি জিনিসটা কেন ফেলে দিলে? তো চাচু জিনিসটা দেখে খুব ভয় পেয়ে যায়, এবং সে তারপর দিনে আমার দাদুকে জানায়, এবং দাদু বলে যে তুমি ব্যবসা বাণিজ্য করছো, এই জন্য অনেক টেনশনে থাকো, ব্যাপার না, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। হয় কি, এই স্বপ্নটা দাদু রেগুলার দেখা শুরু করে। প্রায় 3-4 মাস যাবত কয়েকদিন পর পরে দাদু আমার চাচু এই স্বপ্নটা দেখা শুরু করে। তো একটা সময় হয় কি, এই স্বপ্ন একদিকে হচ্ছে আর অন্যদিকে আমার চাচুর ব্যবসাটা খুব খারাপ ভাবে শেষ হয়ে যাচ্ছে আর কি। তো অলরেডি 7 মাসের মধ্যে ব্যবসা একবারে খারাপ হয়ে যায়, এবং একটা পর্যায়ে তার এই গাড়িটাও সেল করে দেওয়ার মতো একটা এসে পড়ে। তো গাড়িটা তার খুব কম দামে সেল করে দিতে হয়। হয় কি, পরে আমার চাচু নিজে রিয়েলাইজ করে যে আসলে সেই কেন এই গাড়িটা কম দামে কিনতে পেরেছিল, আর কেন তার এই গাড়িটা অনেক কম দামে সেল করতে হলো। আর ওই গাড়িটা সেল করার পরে সে আর স্বপ্নটা দেখেনি। এই ছিল ঘটনা। আর ভাইয়া একটু কথা ছিল আমার ছোট। আচ্ছা, আমরা সেটা পরে শুনবো, আপনার পরবর্তী ঘটনা। আমরা আপাতত আজকে 1:50 বেজে গেছে, আমাদের হাতে আর সময় নেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড আশা করছি যারা এতক্ষণ পর্যন্ত